ডিয়ার স্টুডেন্টস, আমরা আমাদের চ্যানেলে যেরকম বিভিন্ন মিক্স সেট নিয়ে কথা বলছি, যে সিরিজটা আমাদের শুরু হয়েছে, তার আজকে তোমরা দেখতে পাচ্ছ সেট নাম্বার 5, অর্থাৎ 25টা কোয়েশ্চেনের একটা সেট নিয়ে আমরা আজ তোমাদের সাথে কথা বলবো। চলো দেখা যাক আজকের প্রথম কোয়েশ্চেন। ফার্স্ট কোয়েশ্চেন কি বলেছে? ফার্স্ট কোয়েশ্চেন বলছে the average score of 42 students in a test is 69. The ratio of the number of boys to that of girls is 10:11. The average score of the boys is 20% more than that of the girls. The average score of the boys, অর্থাৎ বলছে যে একটা ক্লাসে 42 স্টুডেন্টস যাদের এভারেজ স্কোর হচ্ছে 69, কিন্তু বয়েজ এবং গার্লসের রেশিও কত? টোটাল নাম্বার অফ বয়েজ অ্যান্ড গার্লসের রেশিও কত? 10:11। তো এভারেজ স্কোর বয়েজদের কত? 20% বেশি গার্লসের থেকে। তাহলে এভারেজ স্কোর অফ দ্য বয়েজ ইজ, বয়েজের এভারেজ স্কোর কত, বয়েজদের এভারেজ স্কোর কত? তো দেখো এটা আমরা রেশিও মেথডে করব। কিভাবে? বয়েজ এবং গার্লস এদের বয়েজ, এদের টোটাল মানে নাম্বারের রেশিও কত? 10:11। কিন্তু এখানে কি বলছে যে 20% মোর, বয়েজদের এভারেজ স্কোর হচ্ছে 20% মোর দ্যান দ্যাট অফ গার্লস। 20%-এর ফ্র্যাকশন ভ্যালু বারবার বলে এসেছি কত? 1/5। তো গার্লস যদি দ্যাট অফ গার্লস, কাদের যার রেসপেক্টে বলবে সে সবসময় ডিনোমিনেটরে থাকবে। তাহলে গার্লসের এভারেজ স্কোর যদি 5 ইউনিট হয়, তো বয়েজদের এভারেজ স্কোর কত হবে? 5 + 1 6 ইউনিট। এভারেজ স্কোরের কথা বলছি আমি, এটা এভারেজ স্কোর। তো আমাকে কিন্তু 42 স্টুডেন্টসের যে টোটাল এভারেজ স্কোর সেটা বলে দিয়েছে, সেটা পরে আসছি। তো দেখো তো বয়েজ এবং গার্লস এই দুজনকে যদি আমরা মার্জ করি, তাহলে টোটাল এদের এভারেজ স্কোর ইউনিটে আমরা কত পাচ্ছি? দেখো 6 × 10, আমরা কিন্তু এই মেথড শিখিয়েছি। 6 × 10 অর্থাৎ হচ্ছে 60 প্লাস 5 × 11। যদি গার্লসের এভারেজ স্কোর 5 হয়, ইউনিট হয়, এবং যদি 11 গার্ল থাকে, তাহলে তাদের টোটাল মানে টোটাল যে নাম্বার সেটা কত হচ্ছে? 5 × 11, তাহলে 55। এবার আমাদের এইখানে যে টোটাল বয়েজ এবং গার্লসের নাম্বার কত? 10 + 1 অর্থাৎ হচ্ছে 21। কত? 10 + 1 হচ্ছে 21। এটা হচ্ছে আমাদের এখানে যে রেশিও মেথড নিলাম, সেখানে আমাদের ইউনিট ধরে এভারেজ স্কোর, অর্থাৎ এটা সমান কত আসছে? 115/21। তাহলে বয়েজ এবং গার্লসের এভারেজ স্কোর আমরা ইউনিটে কত পাচ্ছি? 115/21। কিন্তু আমাদের এভারেজ স্কোর কত বলেছে? 69। এভারেজ স্কোর বলেছে 69। তাহলে আমাকে 1 ইউনিটের ভ্যালু আমরা দেখে নিই কত আসছে। 1 ইউনিট মানে আসছে 69 × 21/115, অর্থাৎ আসছে আমাদের 63/5। 1 ইউনিটের ভ্যালু আসছে 63/5। এবার আমাদের কী চেয়েছে? বলেছে এভারেজ স্কোর অফ দ্য বয়েজ। বয়েজদের এভারেজ স্কোর আমরা ইউনিটে কত ধরেছি? 6 ইউনিট। তাহলে এটার সঙ্গে 6 ইউনিট মাল্টিপ্লাই করলে হবে। তো 63, 1 ইউনিটের ভ্যালু যদি 63/5 হয়, এর সঙ্গে যদি আমরা 6 ইউনিট বয়েজদের স্কোর এটাকে মাল্টিপ্লাই করি, তাহলে আমরা কিন্তু আমাদের অ্যান্সার পেয়ে যাব। এখানে কিন্তু রেশিও মেথড বা ইউনিট ধরে অঙ্ক করার মজা। নাহলে তোমরা যদি ট্র্যাডিশনাল রুলসে করতে যেতে, অঙ্কটা কিন্তু অনেক বড় হতো, অনেক বেশি গুণ করতে হতো, অনেক বেশি ক্যালকুলেশন করতে হতো। কিন্তু এখানে দেখো সিম্পল ক্যালকুলেশন হচ্ছে। তো এখানে কত অ্যান্সার আসবে? 5কে 6কে যদি 5 দিয়ে আমরা কাটি, কত আসবে? 1.2। এটা মাল্টিপ্লাই করলে আসবে 75.6। মাল্টিপ্লাই করলে আসবে 75.6। তাহলে বয়েজদের এভারেজ স্কোর কত বলেছে? 75.6। আমাকে যদি তাহলে যাই তো গার্লসের এভারেজ স্কোর, তাহলে 63 × 5কে 5 দিয়ে মাল্টিপ্লাই করতাম, তাহলে গার্লসদের এভারেজ স্কোর কত আসতো? 63। তাহলে এই হলো আমাদের কোয়েশ্চেন নাম্বার 1, তার অ্যান্সার হয়ে গেল অপশন নাম্বার ডি। আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো। চলে আসবো আমাদের নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 2-তে। কি বলেছে? ইফ P = 96/95 × 97, Q =
97/96 into 98 and r is equal to 1/97, then which of the following is true? কে বড়, কে কার থেকে গ্রেটার দেন, এটা আমাকে বার করতে হবে। তো দেখো আমরা এটা ভালো করে জানি যে কোনো একটা সংখ্যা, ধরো a গ্রেটার দেন b, a গ্রেটার দেন b, যদি a গ্রেটার দেন b হয় তাহলে 1/a লেস দেন 1/b হয়। যে সংখ্যা যত বড় তার রিভার্স নিলে, তার অনন্যক নিলে তার কিন্তু উল্টে যায়। a/a ইজ গ্রেটার দেন b হলে 1/a গ্রেটার দেন লেস দেন 1/b হবে। তো সেইভাবে যদি আমরা করি, তো দেখো p, আমরা যদি 1/p করি, 1/p মানে কত, 95 ইন্টু 97/96। এটাকে ক্যালকুলেট করে দেখো তো কত আসছে। এটা ক্যালকুলেট করলে আসছে, এই যে জিনিসটাকে এটা আমরা লিখতে পারি 96 - 1 ইন্টু 96 + 1/96। তো আলটিমেটলি এখান থেকে আসবে 96 স্কোয়ার -1/96। এটাকে যদি আমরা ব্রেক করি কি পাবো, 96 - 1/96। এটা পেলাম p এর ভ্যালু। এবার আমরা 1/p এর ভ্যালু 1/q বার করি। আমরা 1/q কি বলছে, 1/q বলছে দেখো 96 ইন্টু 98/97। এটাকে সেম অ্যাজ এর মতো ভেঙে কিন্তু আমরা লিখতে পারবো 97 স্কোয়ার -1/97 ইকুয়াল টু পাচ্ছি কত, 97 - 1/97। আর 1/r মানে আমরা পাচ্ছি 97। এটার মধ্যে, এই তিনটের মধ্যে যেন কে বড় বলতে হয়, তো আমরা কিন্তু দেখতে পাচ্ছি অবভিয়াসলি 1/r কিন্তু বড়, কেননা এটা 97 থেকে কিছুটা ফ্র্যাকশন কম আছে, এখানে 96 থেকেও কিন্তু কিছুটা ফ্র্যাকশন কম আছে। এবার যদি এই দুটোর মধ্যে মানে আমাদের কনফিউশন লাগে, তো সেক্ষেত্রেও বলে দিই, দেখো 96 97-এর থেকে কিন্তু ছোট, তাহলে 1/96 নিশ্চয়ই 1/97-এর থেকে বড়। তাহলে 96-এর থেকে একটা বড় নাম্বার বিয়োগ করছি, আর 97 থেকে তার থেকে একটা ছোটো নাম্বার বিয়োগ করছি, তাহলে কিন্তু আমরা অবশ্যই কাকে বড় পাবো, 1/q কে। তাহলে আমরা এখান থেকে বলতে পারবো 1/r গ্রেটার দেন 1/q গ্রেটার দেন 1/p। আমরা কি বলেছি, পি কিউ আর এর মধ্যে রিলেশন, তো আমরা এটা যদি রিভার্স করবো যখন, তখন কি বলেছি, আর লেস দেন কিউ লেস দেন পি, বা আমরা বলতে পারি পি গ্রেটার দেন কিউ গ্রেটার দেন আর, পি গ্রেটার দেন কিউ গ্রেটার দেন আর, বা আর লেস দেন কিউ লেস দেন পি। অ্যান্সার পেলাম আমাদের অপশন নাম্বার বি। আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। এই ধরনের অঙ্ক অনেক মানে টিয়ার 1 টিয়ার 2-তে আসে, বা টিয়ার 2-তে যে নাম্বার সিস্টেম যে অঙ্কগুলো দেয় সেগুলো কিন্তু আরও 2-3টে হয়তো ইকুয়েশন দিয়ে দিল এরকম। এবার বলতে হয় যে অপশন থাকে হয়তো অনলি 1, অনলি 2, বোথ, এরকম কোনটা ট্রু বলতে হয়। তো ঠিক আছে, সেটা আমরা বিভিন্ন ক্লাসে সেরকম অঙ্ক নিয়ে আলোচনা করব। আজকে চলে আসি আমাদের নেক্সট কোয়েশ্চেন নাম্বার 3। কোয়েশ্চেন নাম্বার 3 কি বলছে, ইফ n ইজ ইকুয়াল টু 4^11 প্লাস 4^12 প্লাস 4^13 প্লাস 4^14, দেন হাউ মেনি পজিটিভ ফ্যাক্টরস অফ n আর দেয়ার। তাহলে n এর কতগুলো পজিটিভ ফ্যাক্টর আছে এটা আমাদেরকে বার করতে হবে। তাহলে আমরা এই অঙ্কটা করতে গেলে এখানে পজিটিভ ফ্যাক্টরস না এসে শুধু তোমরা ফ্যাক্টরস ভাবো, পজিটিভ ফ্যাক্টরস নিয়ে ভাবতে হবে না, শুধু ফ্যাক্টরস বার করলেই হয়ে যাবে। তো দেখো কি করব, 4^11 প্লাস 4^12 প্লাস 4^13 প্লাস 4^14, আমাকে কিন্তু এটাকে কিন্তু এমনভাবে নিয়ে আসতে হবে যাতে আমরা কিন্তু প্রাইম ফ্যাক্টরাইজেশন করতে পারি। তো প্রাইম ফ্যাক্টরাইজেশন করতে গেলে এখানে আমরা কী করব, 4^11কে প্রথমেই কমন নিয়ে নাও। তো এখানে পড়ে থাকবে 1, এখানে পড়ে থাকবে 4, এখানে দেখো 4^11 যদি কমন নিই 4^13 থেকে আমরা কত পড়ে থাকবে 4 স্কোয়ার, তাহলে কত পাবো আমরা 16, প্লাস এরপরে পড়ে থাকবে কত 4 কিউব, 4 কিউব মানে হচ্ছে 64, 4 কিউব মানে হচ্ছে 64। তাহলে 4^11কে আমরা লিখতে পারি 2^22 লিখতে পারি। তো
কারণ 4 মানে কি 2 স্কোয়ার তার মাথায় যদি 11 থাকে তো আমরা ইন্ডেক্সের রুলস অনুযায়ী 2^22 লিখতেই পারি, ইন্টু এই কটা যোগ করলে কত আসবে বলো তো 85 85 এর প্রাইম ফ্যাক্টরাইজেশন করতে হবে। কীভাবে করব 2 × 22 প্রাইম ফ্যাক্টরাইজেশন 5 × 17, 5 এর মধ্যে কী আছে 1, 17-এর পাওয়ারে কী আছে 1, আমাকে বলেছে নাম্বার অফ ফ্যাক্টরস, তো নাম্বার অফ ফ্যাক্টরস কীভাবে বার করি আমরা, এই যে পাওয়ার তাদের সঙ্গে 1 অ্যাড করে মাল্টিপ্লাই করি, তাই তো পাওয়ারের সঙ্গে 1 অ্যাড করে মাল্টিপ্লাই করি, তো 22 এর সঙ্গে যদি 1 অ্যাড করি 22 আছে 2 এর পাওয়ার, এর সঙ্গে যদি 1 অ্যাড করি কত আসবে 23 ইন্টু 5^1 এর মাথায় কত মানে পাওয়ার কত আছে 1, তাহলে 1 + 1 2, সেম as 17-এর মাথায় পাওয়ার কত আছে 1, তাহলে 2, তাহলে আলটিমেটলি কত এলো 23 × 4 মানে 92, তাহলে আমাদের ফ্যাক্টরস কতগুলো পেলাম 92, অ্যান্সার হলো অপশন নাম্বার এ। চলে আসবো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 4। কোয়েশ্চেন নাম্বার 4 কি বলছে দেখা যাক, ডিউরিং পূজা ভ্যাকেশন এ কোম্পানি টোল্ড দ্যাট সাম এমপ্লয়িজ স্টেজ অ্যাট হোম, সো ইন অ্যান অর্গানাইজেশন yesterday 30% male and 20% female employee were absent, but today 8% female and 31% male employee are absent, but number of male and female are equally present, এটা কিন্তু মাথায় রাখো যে নাম্বার অফ মেল অ্যান্ড ফিমেল ইকুয়ালি প্রেজেন্ট টুডে, আজকে কিন্তু মানে মেল এবং ফিমেল প্রেজেন্ট কিন্তু ইকুয়াল আছে। ইফ টোটাল নাম্বার অফ এমপ্লয়িজ প্রেজেন্ট ওয়ার 3528 in the company yesterday, then find the total number of employees in the company. তো বলেছে এক পুজো ভ্যাকেশন হিসাবে কোম্পানি বলেছে যে তার অর্গানাইজেশনের কর্মীদের বাড়িতে থাকতে, তো সেক্ষেত্রে কী বলেছে ছুটি দিয়েছে, কিন্তু কি বলেছে যে বাড়ি থেকে কাজ করতে, এরকম ব্যাপার। তো কালকে কি ছিল 13% মেল এবং 20% ফিমেল এমপ্লয়ি অ্যাবসেন্ট ছিল, কিন্তু আজকে কি হয়েছে 8% ফিমেল এবং 31% মেল এমপ্লয়ি অ্যাবসেন্ট আছে, তাহলে কিন্তু বলছে আজকে মেল এবং ফিমেল যে প্রেজেন্ট সেটা কিন্তু ইকুয়াল, তাহলে আমরা আগে মেল এবং ফিমেলের রেশিওটা বার করি। তো দেখো তো ফিমেল কত পার্সেন্ট অ্যাবসেন্ট ছিল আজকে 8%, তাহলে আজকে প্রেজেন্ট কত পার্সেন্ট 92%, 92% ফিমেল, বলেছে ফিমেল এবং মেল ইকুয়ালি আছে প্রেজেন্ট, তো ফিমেল এবং মেল যদি ইকুয়ালি প্রেজেন্ট থাকে তাহলে 92% ফিমেল ইজুকালটা আমরা বলতে পারি 31% মেল এমপ্লয়ি অ্যাবসেন্ট ছিল, তাহলে বাকি 69% 31% থেকে যদি বাদ দিই 100 থেকে যদি 31 বাদ দিই আমরা পাবো কত 69, এই বাকি 69% মেল কিন্তু আজকে প্রেজেন্ট ছিল, তাহলে 69 মেল, তো ফিমেল এবং মেলের টোটাল নাম্বারের রেশিও আমরা কি পাচ্ছি 69/92, মানে কত আসছে 3/4। এটাকে আমরা সুবিধার জন্য মেল এবং ফিমেলকে ইউনিটে কনভার্ট করে এটাকে ধরে নিলাম 300 ফিমেল এবং 400 মেল, 300 ফিমেল 400 মেল, কারণ আমরা একটা রেশিওকে তার নিউমারেটর ডিনোমিনেটর দুটোকে কিন্তু আমরা একটা ফ্র্যাকশনের নিউমারেটর ডিনোমিনেটর দুটোকে কিন্তু একই জিনিস দিয়ে মাল্টিপ্লাই করি, সেটা কোনো চেঞ্জ হয় না, 100 দিয়ে মাল্টিপ্লাই করে নিলাম। এবার কি বলেছে ইফ টোটাল নাম্বার অফ এমপ্লয়িজ প্রেজেন্ট ওয়ার 3528 ইন দ্য কোম্পানি ইয়েস্টারডে, তো ইয়েস্টারডে প্রেজেন্ট কতজন ছিল বলে দিয়েছে, তাহলে ইয়েস্টারডেতে প্রেজেন্ট কতজন ফিমেল ছিল কতজন মেল ছিল আমরা দেখে নিই। ইয়েস্টারডেতে ফিমেল টোটাল কত 300, আমাদের হিসাবে 300 ইউনিট। এবার বলেছে কি ইয়েস্টারডে 20% ফিমেল ওয়ার অ্যাবসেন্ট, তাহলে বাকি 80% নিশ্চয়ই ফিমেল প্রেজেন্ট ছিল, বাকি 80% ফিমেল প্রেজেন্ট ছিল, তাহলে 380% মানে কত 240। এবার আমাকে বলেছে যে মেলের, আমাকে মেল হিসাব করতে হবে, মেল টোটাল কত ছিল, মেল ছিল আমাদের টোটাল 400 ইউনিট, এর কত পার্সেন্ট প্রেজেন্ট, অ্যাবসেন্ট ছিল 13%, দেখো 13% মেল অ্যাবসেন্ট ছিল, তাহলে বাকি 87% মেল কিন্তু প্রেজেন্ট ছিল,
87% মেল প্রেজেন্ট ছিল। তো 487% মানে কত? 348 ঠিক আছে। তাহলে টোটাল ইয়েস্টারডে টোটাল মেল ফিমেল কত ছিল? 240 প্লাস 348, এই টোটাল অ্যাড করলে, এই দুটো অ্যাড করলে কত পাবো আমরা? 885। তাহলে টোটাল এমপ্লয়ি প্রেজেন্ট ছিল কত? 588 ইউনিট, 588 ইউনিট। এবার কোয়েশ্চেন হচ্ছে আমাদের কি বলেছে যে ইয়েস্টারডে টোটাল কতজন এমপ্লয়ি প্রেজেন্ট ছিল? 3528। তো 588 মানে যদি 3528 হয়, 3528 হয়, আমরা এখান থেকে কিন্তু 1 ইউনিটের ভ্যালু পেয়ে যাব। কি পাবো? 1 ইউনিটের ভ্যালু পেয়ে যাব। তাহলে এখান থেকে 1 ইউনিটের ভ্যালু আমরা কত পাবো? 588 মানে যদি 3528 হয়, 1 ইউনিটের ভ্যালু পাবো ক্যালকুলেশন করে 3528কে যদি 588 দিয়ে ডিভাইড করি আমরা পাবো হচ্ছে 6। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত? 6। আমাকে কি বলেছে? ফাইন্ড টোটাল নাম্বার অফ এমপ্লয়িজ। টোটাল নাম্বার অফ এমপ্লয়িজ কত বলো তো? ফিমেল 300, মেল 400। আর টোটাল নাম্বার অফ এমপ্লয়িজ কত? 700 ইউনিট আমাদের ইউনিট হিসাবে। কিন্তু 1 ইউনিটের ভ্যালু কত? 6। 1 ইউনিটের ভ্যালু 6। তাহলে টোটাল নাম্বার অফ এমপ্লয়িজ কত হলো? 4200। মাল্টিপ্লাই করলে আমরা পেয়ে যাচ্ছি 4200। 92 ফিমেল যে প্রেজেন্ট ছিল ইয়েস্টার মানে আজকে, 69 মেল প্রেজেন্ট ছিল। এই দুটোকে ইকুয়াল করে কিন্তু আমরা রেশিও মেথডে অঙ্কটা খুব ইজিলি করে নিতে পারলাম। দেখো ক্যালকুলেশন কিছুই নেই সেরকম, ম্যাক্স টু ম্যাক্স। এটা টাইম লাগবে হয়তো 20 সেকেন্ড। তো চলে আসবো আমাদের আসলে অ্যান্সার হলো কত? অ্যান্সার হলো 4200। অপশন নাম্বার বি। চলে আসবো নেক্সট কোয়েশ্চেন, আমাদের কোয়েশ্চেন নাম্বার 5-এ। কোয়েশ্চেন নাম্বার 5 কি বলছে? এ পার্সন ইনভেস্ট সাম মানি ইন 2 ব্যাঙ্কস ইন দ্য রেশিও 11:9। দুটো ব্যাংকে যে টোটাল ক্যাপিটাল সে মানে যে তার টাকা সেটাকে কীভাবে ইনভেস্ট করেছে দুটো ব্যাংকে 11:9 অনুপাতে। তো দ্য রেশিও অফ সিম্পল ইন্টারেস্ট অন ফার্স্ট ইনভেস্টমেন্টের সিম্পল ইন্টারেস্ট কত? 19%, বাট ওভারঅল অ্যানুয়াল ইন্টারেস্ট অন টোটাল ইনভেস্টমেন্ট ইজ 23.5%। টোটাল যে ইনভেস্টমেন্ট মানে টোটাল যে মানি তার উপরে সিম্পল ইন্টারেস্ট কত পাচ্ছে? 23.5%। ইফ সিম্পল ইন্টারেস্ট রিসিভড ইন সেকেন্ড ইনভেস্টমেন্ট অর্থাৎ 11:9 9 যেটা মানে 9 অনুপাতে যে টাকাটা ইনভেস্ট করেছে তার উপরে সিম্পল ইন্টারেস্ট কত? 1305। তাহলে টোটাল ইনভেস্টমেন্ট কত বার করতে হবে? দেখো এটা কিন্তু, তাহলে আমাকে কিন্তু এই অঙ্কটা করতে গেলে আমাকে ফার্স্ট অফ অল সেকেন্ড ইনভেস্টমেন্টের যে সিম্পল ইন্টারেস্ট রেট এটা কিন্তু আমাকে বার করতে হবে, তাহলে অঙ্কটা আমাদের কিন্তু ইজিলি হয়ে যাবে। তো ফার্স্ট ইনভেস্টমেন্ট আর সেকেন্ড ইনভেস্টমেন্ট এদের রেশিও কত বলেছে? 11:9। ফার্স্ট ইনভেস্টমেন্টের সিম্পল ইন্টারেস্ট রেট কত? 19%। কত পার্সেন্ট? 19%। ধরে নিলাম সেকেন্ড ইনভেস্টমেন্টের সিম্পল ইন্টারেস্টের রেট x%। ওভারঅল সিম্পল ইন্টারেস্টের রেট কত বলো তো? ওভারঅল বলেছে 23.5%। 23.5%। আমরা একটু আগেই যে মেথড লাগিয়ে এলাম একটা ডেভিয়েশন মেথড, বা আমি তোমাদের সাথে পার্সেন্টেজের ক্লাসে ডেভিয়েশন মেথড নিয়ে কথা বলেছি, সেই মেথডেই অঙ্কটা করব। তাহলে কী করবো? ওভারঅলই বার করতে গেলে 11কে 19 দিয়ে মাল্টিপ্লাই করবো। 11কে যদি 19 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে 11কে 19 দিয়ে মাল্টিপ্লাই প্লাস কী হবে? সেকেন্ড ইনভেস্টমেন্ট 9কে এক্সের সঙ্গে মাল্টিপ্লাই, তাহলে 9x। কিন্তু টোটাল ইনভেস্টমেন্টটা কত ইউনিট? 11 + 9 তো 20 ইউনিট। কত ইউনিট? 20 ইউনিট। এখান থেকে যে পার্সেন্টেজটা পাবো ওভারঅল পার্সেন্টেজ, এটা মানে কি 23.5%। কেন? দেখো বলে দিয়েছে যে তার টোটাল ইনভেস্টমেন্ট হচ্ছে 23.5%। তাহলে এখান থেকে আমরা এক্সের ভ্যালু ক্যালকুলেশন করব। তো এক্সের ভ্যালু যদি আমরা এখান থেকে ক্যালকুলেশন করি, এক্সের ভ্যালু কত আসবে বলো তো? এক্সের ভ্যালু কিন্তু আমরা ইজিলি বার করে নিতে পারবো এখান থেকে এক্সের ক্যালকুলেশন করে।
ক্যালকুলেশনটা দেখি, তোমাদেরকে টাইম নষ্ট করলাম না। এক্সের ভ্যালু আসবে 29%। কত আসবে? 29%। তাহলে সেকেন্ড ইনভেস্টমেন্টের যে সিম্পল ইন্টারেস্টের রেট সেটা কত? 29%। এবার দেখো সেকেন্ড ইনভেস্টমেন্টের সিম্পল ইন্টারেস্ট কত বলেছে? 1305। তাহলে সেকেন্ড ইনভেস্টমেন্টের ক্ষেত্রে যদি সেকেন্ড ইনভেস্টমেন্টের কথা বলি তাহলে 29% মানে যদি হয় 1305, তাহলে 100% কত, এটা কিন্তু বার করতে হবে আমাদেরকে। তাহলে আমরা সেকেন্ড ইনভেস্টমেন্টের রেটটা কিন্তু পাবো, সেকেন্ড ইনভেস্টমেন্টের ক্যাপিটালটা পাবো, সেকেন্ড ইনভেস্টমেন্টে কত টাকা সে ইনভেস্ট করেছে সেক্ষেত্রে সেটা কিন্তু আমরা বার করতে পারবো। সেটা হলো আমরা দেখিনি কত আসছে। ইন্টু 100, এটা ক্যালকুলেশন করতে হবে। এটা ক্যালকুলেশন করলে তোমাদের আসবে, এটা ক্যালকুলেশনটা তোমরা কিন্তু নিজেরা ইজিলি ক্যালকুলেশনটা করে নিতে পারবে। তো এটা ক্যালকুলেশন করলে আসবে, দেখো কত আসবে, এটা আসবে 45, তাহলে আসবে 4500 অর্থাৎ 4500। সেকেন্ড ইনভেস্টমেন্টে কত পেলাম? 4500। তাহলে সেকেন্ড ইনভেস্টমেন্টে কত ইউনিট ছিল? 9 ইউনিট। 9 ইউনিট মানে যদি 4500 হয়, 1 ইউনিট মানে কত? বাই 9, 4500 বাই 9 অর্থাৎ 500। কিন্তু টোটাল আমাকে কি বলেছে? টোটাল ইনভেস্টমেন্ট কত? টোটাল ইনভেস্টমেন্ট কত? 11 প্লাস 9 ইউনিট, 20 ইউনিট। টোটাল ইনভেস্টমেন্ট 20 ইউনিট, তাহলে ইন্টু 20। এটা ক্যালকুলেশন করলে কত আসলো? 10,000। কত আসলো? 10,000 রুপিস। টোটাল ইনভেস্টমেন্ট কত হলো? 10,000 রুপিস। অর্থাৎ আমরা প্রথমে কি করলাম? সেকেন্ড ইনভেস্টমেন্টের সিম্পল ইন্টারেস্টের রেটটা বার করলাম, কেননা সেকেন্ড ইনভেস্টমেন্টে কত টাকা সে ইন্টারেস্ট পেয়েছে সেটা বলে দিয়েছে। সেখান থেকে সেকেন্ড ইনভেস্টমেন্টের অ্যামাউন্টটা বার করলাম। সেকেন্ড ইনভেস্টমেন্টের সঙ্গে ফার্স্ট ইনভেস্টমেন্টের অ্যামাউন্টের রেশিও দেওয়া আছে, সেখান থেকে কিন্তু আমরা টোটাল ইনভেস্টমেন্টটা বার করলাম। যদি আমাকে জিজ্ঞেস করতো সে ফার্স্ট ইনভেস্টমেন্টে সিম্পল ইন্টারেস্ট কত বেশি, সেটাও কিন্তু আমরা বার করতাম। সেক্ষেত্রে কী করতাম? ফার্স্ট ইনভেস্টমেন্টের ক্যাপিটালটা বার করতাম। ফার্স্ট ইনভেস্টমেন্টের ক্যাপিটাল কত হতো? 10,000 থেকে 4,500 বাদ দিলে 5,500, তার 19% বার করলে কিন্তু আমাদের বেরিয়ে যেত যে ফার্স্ট ইনভেস্টমেন্টের সিম্পল ইন্টারেস্ট। চলে আসবো আমাদের নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 6-এ। A man borrowed some money and agreed to pay off by paying rupees 3,150 at the end of the first year and rupees 4,410 at the end of the second year. If the rate of compound interest is 5% per annum, then the sum is. তো একটা টাকা সে কি করেছিল? ধার করেছিল। ফার্স্ট ইয়ারে কত দিয়েছে? 3,150। সেকেন্ড ইয়ারে কত দিয়েছে? 4,410। তাহলে বলছে যে রেট অফ ইন্টারেস্ট যদি 5% হয়, কম্পাউন্ড ইন্টারেস্ট রেট, দেন দ্য সাম ইজ, টাকাটা কত? দেখো এর বেসিক তোমরা জানো, তবে অঙ্কটা তোমাদের দেখাই কীভাবে হবে। 5%-এর ফ্র্যাকশন ভ্যালু হচ্ছে কত? 1/20। আমি একটা অন্য প্রসেস দেখাচ্ছি। 1/20 5%-এর। তো যদি ফার্স্ট ইয়ারের কথা বলি, 20 ইউনিট যদি তার আসল যে টাকা ধার করেছে সেটা হতো, তাহলে 21 ইউনিট হতো কি তার টাকাটা ধার এবং তার সুদ মিলিয়ে। কারণ টাকাটা বরোড করার পরে তার ইন্টারেস্ট কত হচ্ছে? যদি 20 ইউনিট সে টাকা ধার করে তাহলে তার ইন্টারেস্ট রেট কত? 1 ইউনিট। তাহলে কত হলো? সে ফার্স্ট ইয়ারে 21। কিন্তু ফার্স্ট ইয়ারের পরে সে কত টাকা শোধ করেছে? 3,150। তাহলে 3,150 কিন্তু ফার্স্ট ইয়ারে সে তার মাইনাস করে দিল, 3,150 সে মাইনাস করে দিল। নেক্সট ইয়ার কিন্তু তাকে আবার সেই একইভাবে 20/21 এই অনুপাতেই কিন্তু তাকে ইন্টারেস্টটা দিতে হচ্ছে, কেননা টোটাল ইন্টারেস্ট তাই 20,120 এটাই তো ইন্টারেস্ট রেট। তাহলে আমার প্রশ্ন হচ্ছে এবার হচ্ছে নেক্সট যেটা করব, যে নেক্সট ইয়ারে সে কত টাকা শোধ করলো? নেক্সট ইয়ারে কত টাকা শোধ করলো সে? সেকেন্ড ইয়ারের পরে 4,410 কত টাকা শোধ করছে? 4,410। এই 4,410 দেওয়ার পরে কি হচ্ছে? তার
সেটা কি, টাকাটা আসল যে ফার্স্ট, দেখো ফার্স্ট ইয়ারের পরে যে 3150, এটা ইনস্টলমেন্টের অঙ্ক, তো 3150 রুপিস শোধ করার পরে তার কিন্তু যে ক্যাপিটাল থাকলো সেই ক্যাপিটালের উপরে সে 5% ইন্টারেস্ট দিল। তাহলে সেকেন্ড ইয়ারে ক্যাপিটাল এবং যে তার ইন্টারেস্ট সহ ক্যাপিটাল, এটার কিন্তু যে রেশিওটা একই থাকলো ফার্স্ট ইয়ারের মতো, কিন্তু সেকেন্ড ইয়ারের শেষে টোটাল টাকা কত দিয়েছে, 4410। এই 4410 এটা মানে কি, এটা কি হলো, সেকেন্ড ইয়ারে তার ইন্টারেস্ট এবং যে টাকাটা বাকিটি পড়েছিল সেটার একসাথে টোটালটা আর কি। তাহলে 21 ইউনিট যদি 4410 হয়, এর কত গুণ হচ্ছে, 210 টাইমস। কত টাইমস হচ্ছে, 210 টাইমস। তাহলে এটাও 210 টাইমস হবে। তাহলে সেকেন্ড ইয়ারে 3150 রুপিস দেওয়ার পরে তার কাছে তার আর কত টাকা ধার পড়েছিল, 4200। দেখো 4200। এবার চলে এসো ফার্স্ট ইয়ারের গল্পে। ফার্স্ট ইয়ারের গল্পে তার এই টাকাটা সে ফার্স্ট ইয়ারে শোধ করেছে, প্লাস তার কিন্তু এই টাকাটা পড়েছিল। তাহলে ফার্স্ট ইয়ারে তার কত টাকা পড়েছিল এখানে, 4200 প্লাস 3150 এই টাকাটা পড়েছিল। টোটাল কত টাকা পড়েছিল, 7350। সেকেন্ড ইয়ারের পরে যে টোটাল ইন্টারেস্ট সহ যে টাকাটা পড়েছিল সেই টাকা মানে ফার্স্ট ইয়ারে মানে প্রথমে যে ধারটা নিল তার 5% হারে ফার্স্ট ইয়ারে সুদে এবং আসলে যেটা আমরা বলি কম্পাউন্ড ইন্টারেস্ট রেটে 5% কম্পাউন্ড ইন্টারেস্ট রেটে ফার্স্ট ইয়ারের পরে যে তার ক্যাপিটাল এবং ইন্টারেস্ট এই দুটো মিলিয়ে যে টাকাটা কত পড়েছিল, 7350। কারণ সে ফার্স্ট ইয়ার পরে 3150 সে কিন্তু শোধ করেছে, ঠিক আছে। তাহলে এটা এর কত গুণ, এটার কত গুণ, দেখে নেওয়া যাক কত গুণ, 7350 21 কত টাইমস, কত টাইমস দেখে নেওয়া যাক একটু। 35 টাইমস। কত হচ্ছে, 35 টাইমস। তাহলে 350 টাইমস 21 কত টাইমস হলো, 350 টাইমস। তাহলে এটা তো আসল, এটারও 350 টাইমস হয়ে যাবে। 350 টাইমস মানে কত আসছে, 7000। এটাই আমি টাকা ধার করেছিলাম। এটা ইনস্টলমেন্টের রুলস, একদম খুব ইজিলি 15 সেকেন্ডের মধ্যে অঙ্কটা হয়ে যাবে। তুমি যদি ট্র্যাডিশনাল রুলসে করতে যাও তোমরা, তাহলে কিন্তু তোমাদের প্রবলেম হয়ে যাবে। তাহলে অ্যান্সার হয়ে গেল, প্রবলেম হয়ে যাবে বলতে টাইম লেগে যাবে বেশি। তাহলে অ্যান্সার হয়ে গেল অপশন নাম্বার সি। চলে আসবো নেক্সট কোয়েশ্চেন, আমাদের কোয়েশ্চেন নাম্বার 7-এ। আমরা চলে এসেছি আমাদের কোয়েশ্চেন নাম্বার 7-এ। কোয়েশ্চেন নাম্বার 7 কি বলেছে, হোয়াট ইজ দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট অফ এ সাম অফ 8100 ফর 1 and 1/4 years at 8% per annum if the interest is compounded 5 monthly। দেখো বেসিক তোমরা জানো, যেখানে আমাকে 8100 রুপিসের উপরে 1 and 1/4 ইয়ার্সে 5 মান্থলি কম্পাউন্ড ইন্টারেস্ট রেটে কতটা আমাকে ইন্টারেস্ট লাগবে, কতটা আমরা ইন্টারেস্ট পাবো, এটা কিন্তু আমাকে বার করতে বলেছে। তো এই অঙ্কটা আমরা কীভাবে করব, দেখো অঙ্কটা আমরা কীভাবে করব। প্রথমত 1/4 ইয়ার্স, এটার মানে হচ্ছে 15 মান্থ, এটার মানে হচ্ছে 15 মান্থ। যেহেতু 5 মান্থলি কম্পাউন্ড ইন্টারেস্ট, তাহলে 3 সাইকেলে হবে, তবে 15 মান্থ পাবো আমরা। এবার আমরা ইন্টারেস্ট রেটটা বার করে নিই, ইন্টারেস্ট রেট পার্সেন্টেজটা কত বার করে নিই। দেখো তো 1 ইয়ারে যদি 8% ইন্টারেস্ট হয়, তো 5 মান্থলিতে ইন্টারেস্ট কত হবে, 5/12। এটা মানে হচ্ছে 10/3%। এই 10/3%কে যদি আমরা ফ্র্যাকশনে কনভার্ট করি, তোমাদের কি ফ্র্যাকশন ভ্যালু কনসেপ্ট পার্সেন্টেজের ক্লাসে কিন্তু আমি অনেকবার বলে এসেছি। তো 10/3কে যদি আমরা ফ্র্যাকশনে কনভার্ট করি, আমরা কত পাবো, 10/3 × 100 মানে হচ্ছে 1/30। এবার যে আমাদের টোটাল সাম এবং সাম প্লাস কম্পাউন্ড ইন্টারেস্ট যেটা পাবো, এটার রেশিওটা আমরা দেখে নেবো। তো সাম যদি 30 ইউনিট হয় ফার্স্ট ইয়ারের ক্ষেত্রে, তাহলে কম্পাউন্ড ইন্টারেস্ট কত, সাম প্লাস কম্পাউন্ড ইন্টারেস্ট 30 + 1 31। কিন্তু কতবার বলেছে, কত সাইকেলে বলেছি, কত টাইমসে, 3 টাইমসে, কারণ 15 মান্থ আর 5 মান্থলি কম্পাউন্ড ইন্টারেস্ট। তাহলে এর কিউব হবে, এর কিউব।
30 কিউব ইজ টু 31 এর কিউব, 30 কিউব ইজ টু 31 এর কিউব। তো 30 কিউব মানে কত বলো তো 27,000, আর 31 এর কিউব এগুলো কিন্তু মনে রাখতে হবে। 31 এর কিউব মানে হচ্ছে 27971 কত আসছে 27971 না একটু ভুল হয়েছে, একটু আমাদের ভুল হয়েছে 29791 এই কিউবগুলো কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে, তাহলে কিন্তু নাহলে আমরা যদি 31 এর কিউব এক্সাম সেন্টারে গিয়ে বার করতে বসি অনেকটা টাইম লেগে যাবে। তাহলে 31 এর কিউব কত পেলাম 29,791। তো এই সাম যদি 27,000 হয়, 27,000 ইউনিট হয় এবং সাম প্লাস কম্পাউন্ড ইন্টারেস্টের রেট যদি হয় 29,791, এদের যে ডিফারেন্স সেটা তো কম্পাউন্ড ইন্টারেস্ট, এদের ডিফারেন্স কত বলো তো, এদের ডিফারেন্স আসছে 1972, যে 2791 এবার সাম কত বলে দিয়েছে 8100 আর 2000 এই 27,000 মানে যদি 8,100 হয় 8,100 হয় তো 1 ইউনিট মানে কত 8,100 বাই 27,000 এটা যদি আমরা কাটি কত আসবে 3/10 ইন্টু এটা কত আসছে কত আমরা ইউনিট পেয়েছি কম্পাউন্ড ইন্টারেস্টের 2791 এটা যদি আমরা ক্যালকুলেশন করি আমরা পাবো হচ্ছে দেখো কত পাওয়া যাবে 8,373 বাই 10 আছে, তাহলে এখানে একটা পয়েন্ট অ্যাপ্রক্স ভ্যালু দেখা যাক কোন অপশনটা আমরা অ্যাপ্রক্স ভ্যালু দিচ্ছে, অপশন এ আমাকে কিন্তু অ্যাপ্রক্স ভ্যালুটা দিয়ে দিচ্ছে। তো চলে আসবো আমাদের নেক্সট কোয়েশ্চেন নাম্বার 8-এ কি বলেছে এ স্টুডেন্ট সোল্ড হিজ ফোন at ₹5,312, loss incurred will be 42 and 6/7% to the profit incurred when article is sold at ₹5,902. At what price he should sell his phone to get double profit which is losing in starting? কি বলেছে যে একবার ফোনটাকে সে 5312 এই টাকায় বিক্রি করছে, তাতে যে লসটা পাচ্ছে সেই লসটা এই 5902 এই টাকায় বিক্রি করলে যে প্রফিটটা পাবে সেই লস আর প্রফিট এই লসটা হবে সেই প্রফিটের 42 and 6/7%। এই অঙ্কটা কিন্তু একটু অন্য ধরনের বা নিউ টাইপস অঙ্ক বলতে পারো। প্রফিট ইনকার্ড লস ইনকার্ড উইল বি 42 and 6/7% টু দ্য প্রফিট ইনকার্ড। তো আমাকে যদি লস আর প্রফিটের রেশিওটা বার করতে পারি কাজটা কিন্তু আমাদের অনেক ইজি হয়ে যাবে। তো 42 and 6/7% এর ফ্র্যাকশন ভ্যালু কত বলো তো, এটাকে 6 দিয়ে আগে 6টাকে কমন নিয়ে নাও, তাহলে আমরা কত পাবো 7 and 1/7%। 7 and 1/7% ফ্র্যাকশন ভ্যালু কত বলেছিলাম 1/14, তাহলে ওভারঅল কত হলো 6/14 মানে হচ্ছে 3/7 অর্থাৎ লস এবং প্রফিট এতে যদি রেশিও নিই আমরা, প্রফিট যদি 7 ইউনিট হয় লস কত হবে 3 ইউনিট, প্রফিট যদি 7 ইউনিট হয় কারণ বলেছে যে 42 and 6/7% টু দ্য প্রফিট ইনকার্ড হোয়েন আর্টিকেল ইজ সোল্ড, প্রফিটের রেসপেক্টে তো হচ্ছে তাহলে 3, এটা ধরে নিলাম লস 3x প্রফিট 7x। এবার দেখো তো কস্ট প্রাইসটাগুলোকে ইকুয়াল করো, যদি লসের রেসপেক্টে ভাবি কত টাকায় বিক্রি করেছিল 5,312 এক্ষেত্রে লস কত হয়েছিল 3x, আমাদের টাকার ক্ষেত্রে যদি ধরি 3x রুপিস, তাহলে 3x রুপিস যদি লস হয় তাহলে কস্ট প্রাইস কত এই যে অ্যামাউন্টটা প্লাস 3x, এটা ইকুয়াল টু কত এটার সঙ্গে আরেকটা কি সমান আরেকটা কস্ট প্রাইস কত, যদি প্রফিটটা কত ভাবি 5,902, তাহলে আমরা কি জানি যে কস্ট প্রাইস সমান হচ্ছে যে সেল প্রাইস মাইনাস প্রফিট বা সেল প্রাইস প্লাস লস, ঠিক সেই রেসপেক্টে এটা যে সেল প্রাইস মাইনাস হচ্ছে প্রফিট কত 7x, এই দুটো ক্যালকুলেট করলে আমরা কত পাবো দেখা যাক
10x সমান পাবো হচ্ছে 590, কত পাবো 590, তাহলে এক্স এর ভ্যালু কত পেলাম 59, এক্স এর ভ্যালু পেলাম 59। এবার আমাকে কোশ্চেন করছে যে অ্যাট হোয়াট প্রাইস হি শুড সেল হিজ ফোন টু গেট ডাবল প্রফিট হুইচ হি লসিং ইন স্টার্টিং, যত টাকা লস করছিল তার ডাবল কত পাবে, কীভাবে পাবে, যে মানে কত টাকায় বিক্রি করলে সে আগে যে লসটা করছিল তার ডাবল প্রফিট পাবে, আগে যে লসটা করছিল তার ডাবল প্রফিট পাবে। তো দেখো এখানে আমরা কস্ট প্রাইস কত পেয়েছি 5312 প্লাস 3x, এর ডাবল প্রফিট 3x এর ডাবল প্রফিট মানে কত 6x, 3x এর ডাবল প্রফিট মানে কত 6x, তাহলে টোটাল কত আসবে 5312 প্লাস 9x, x এর ভ্যালু কত পেয়েছি আমরা 59, তাহলে 5312 প্লাস 9 ইন্টু 59, এটা ক্যালকুলেশন করলে আমরা অ্যান্সার পাবো হচ্ছে অপশন নাম্বার বি। ক্যালকুলেশনটা আমি দেখালাম না, অ্যান্সার পাবো অপশন নাম্বার বি, অর্থাৎ 5843, এটাই পাবো আমরা অ্যান্সার। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো যে লস এবং প্রফিটের রেশিও বার করে বা লস এবং প্রফিটটাকে আমরা অ্যাজিউম করে নিয়ে অঙ্কটা কিন্তু খুব ইজিলি করে নিতে পারলাম। তো চলে আসবো আমাদের নেক্সট কোয়েশ্চেন নাম্বার 9-এ। A dealer marks article at a price that gives him a profit of 30%. 6% of the consignment of goods was lost in a fire in his premises. 24% was soiled and had to be sold at half the cost price. If the remainder was sold at the marked price, what percent or loss did the dealer make on that consignment? একটা ডিলার তার আর্টিকেলকে কি করেছে 30% এক্সট্রা দিয়ে মার্ক প্রাইস করেছে, কস্ট প্রাইসের থেকে 30% বাড়িয়ে মার্ক প্রাইস ঠিক করেছে, কিন্তু না কি হয়েছে 6% কনসাইনমেন্ট অফ দ্য গুডস, অর্থাৎ 6% যে গুডস সেটা কিন্তু আগুনে নষ্ট হয়ে গেছে। 25% ওয়াজ সয়েলড, অর্থাৎ 24% সয়েলড হয়েছে, মোটামুটি এটা খারাপ হয়ে গেছে, তার জন্য কি করতে হয়েছে কস্ট প্রাইসের অর্ধেক টাকায় কিন্তু তাকে বিক্রি করতে হয়েছে, এবং রিমাইন্ডার বাকি যে জিনিসটা সেটা কিন্তু সে মার্ক প্রাইসে বিক্রি করতে পেরেছে, তাহলে তার ওভারঅল প্রফিট অথবা লস কত, এটা হচ্ছে আমাদের কোয়েশ্চেন। তো আমরা কিন্তু এই ধরনের অঙ্ক করেছি ডেভিয়েশন মেথডে, বা এই অঙ্কটাও আমি তোমাদেরকে দেখাচ্ছি রেশিও এবং ডেভিয়েশন মিলিয়ে। তো দেখো ফার্স্ট অফ অল 6%, টোটাল যদি ধরে নিই তার 100 ইউনিট জিনিস ছিল, তাহলে 6% মানে 6 ইউনিট নষ্ট হয়ে গেছে। তারপরে কি হয়েছে 24 ইউনিট, 100% 24% মানে 124% মানে 24 ইউনিট, 24 ইউনিট কি হচ্ছে সয়েলড হয়ে গেছে। বাকি 70, 100 যদি 24 প্লাস 6 30 যদি বাদ দিয়ে কত বলে 70, এটা কি মার্ক প্রাইসে বিক্রি করতে পেরেছে। এবার আমাকে বলেছে ওভারঅল প্রফিট বা লস কত। দেখো এটা তো পুরো নষ্ট, এখানে যদি আমরা রেশিওটা নিয়ে নিই, রেশিও কত আসবে 3:12, একটু সিম্পলিফাই করলে 35। তো দেখো দুই দিয়ে সবগুলো ভাগ করে নিলাম। এবার হচ্ছে প্রথম ক্ষেত্রে সে কী হয়েছে যে কোনো টাকাই সে পাচ্ছে না, কেননা সে পুরোটাই নষ্ট হয়ে গেছে, তাহলে এখানে তার 100%ই লস। সেকেন্ড কেসে যে 24% যেখানে সয়েলড হয়েছে সেখানে কিন্তু সে তার কস্ট প্রাইসের অর্ধেক পাচ্ছে, তাহলে নিশ্চয়ই কস্ট প্রাইসের অর্ধেক পাওয়া মানে 50% লস। বাকি যে 35 ইউনিট বা 70% জিনিস পড়েছিল সেটা কিন্তু সে মার্ক প্রাইসে বিক্রি করছে, তো মার্ক প্রাইস কত পার্সেন্ট, মার্ক প্রাইসে যদি বিক্রি করে তাহলে সেই জিনিসটার উপর সে কত পার্সেন্ট প্রফিট পাবে, মার্ক প্রাইসে বিক্রি করলে সেই জিনিসটার উপর সে 30% প্রফিট পাবে। কত পার্সেন্ট প্রফিট পাবে 30%, এদের ওভারঅল কত আমাদেরকে বার করতে হবে। তো দেখো প্রথমে 3 × 100 মাইনাস 300 লস ছিল, তারপরে প্লাস হবে না কেননা মাইনাস আছে, তাহলে -50 × 12 600, এখানে মাইনাস করে নাও, প্লাস এবার প্লাস হবে কেননা এখানে প্রফিট, এটা কিন্তু প্রফিট, সেগুলো প্লাস সাইন দিতে হবে। তো এটা হলো, এটা মানে কত 35 × 30 মানে হচ্ছে 1050, কিন্তু ওভারঅল জিনিস কতগুলো আছে আমরা সিম্পলিফাই করে দেখো 35 + 12 + 3 মানে হচ্ছে কত 50 ইউনিট, টোটাল জিনিস পড়েছে 50 ইউনিট। এই ক্যালকুলেশনটা করলে কিন্তু আমরা বেরিয়ে যাবে যে আমরা কত টাকা আমাদের মানে এই ব্যবসায়ীর কত টাকা প্রফিট অথবা লস হয়েছে। দেখো ওপরে কত আসবে 150/50, দেখো প্লাস সাইন যেহেতু তাহলে প্রফিট, তাহলে কত পার্সেন্ট প্রফিট 3%, 150/50 মানে হচ্ছে 3% প্রফিট। ম্যাক্স টু ম্যাক্স 15 সেকেন্ড লাগবে অঙ্কটা করতে। অ্যান্সার হয়ে গেল অপশন নাম্বার সি। চলে আসবো নেক্সট কোয়েশ্চেন, আমাদের কোয়েশ্চেন নাম্বার
10-এ কোয়েশ্চেন নাম্বার 10 কি বলেছে, ইফ এক্স ইজ সাবট্রাক্টেড ফ্রম ইচ অফ দ্য নাম্বারস 20, 37, 54 অ্যান্ড 105, যদি এক্সকে এই চারটে নাম্বার থেকে বিয়োগ করা হয় তাহলে নাম্বারগুলো কী হবে, দেন দ্য নাম্বার সো অবটেন্ড ইন দিস অর্ডার আর ইন প্রপোর্শন, সমানুপাতে থাকবে। তো হোয়াট ইজ দ্য মিন প্রপোর্শনাল মিন প্রপোর্শন বিটুইন 7x - 5 অ্যান্ড x + 1, 7x - 5 এবং x + 1 এর মধ্যে প্রপোর্শন কত এটা আমাকে বার করতে হবে। তো দেখো যদি 20 থেকে যদি x বাদ দিই 20 - x, 37 থেকে যদি x বাদ দিই 37 - x, যদি 54 থেকে x বাদ দিই 54 - x হয়ে গেল, 105 থেকে যদি x বাদ দিলাম -x হয়ে গেল। এটা কি প্রপোর্শন আছে, তাহলে কি ABCD যদি চারটে প্রপোর্শন থাকে তাহলে আমরা কি বলতে পারি, A/B সমান হচ্ছে C/D। এখান থেকে ক্যালকুলেশন করলে আমরা x এর ভ্যালু পাবো, x এর ভ্যালু পাবো হচ্ছে 3, x এর ভ্যালু পাবো হচ্ছে 3, x এর ভ্যালু পাবো হচ্ছে 3। দেখো এগুলো হচ্ছে হিট অ্যান্ড ট্রায়ালে কিন্তু করতে শিখতে হবে, কারণ এত বড় ক্যালকুলেশন যদি আমরা সেই এখন দ্বিঘাত সমীকরণ বা কোয়াড্রেটিক ইকুয়েশন করে করতে যাই অনেক টাইম লেগে যাবে। তো এখান থেকে কিন্তু ডাইরেক্ট ক্যালকুলেশন আসবে, x সমান হচ্ছে 3, x সমান যদি 3 হয় তাহলে 7x - 5, 7x - 5, 7x - 5 মানে কত, 7 × 3 মানে 21, 21 থেকে যদি 5 বিয়োগ করি তাহলে কত পাবো 16। আর এখানে কত হচ্ছে x + 1, x + 1 মানে কত 4, 3 + 1 4। এদের মিন প্রপোর্শনাল, কোনো কিছু মিন প্রপোর্শনাল মানে কি √ সেই সংখ্যা দুটোর মাল্টিপ্লাই, 16 × 4, 16 × 4 মানে হচ্ছে কত 8, 16 × 4 মানে হচ্ছে 8। দেখো এইখানেই তোমাকে ডিফারেন্সটা করে দেবে টাইমের ক্ষেত্রে, যে এই অঙ্কটা যদি তোমাকে এই কোয়াড্রেটিক ইকুয়েশনটা করে মানে খাতায় করতে হবে এক্সাম সেন্টারে, তাহলে কিন্তু এর আরও 15 সেকেন্ড টাইম হতে বেশি লেগে যাবে। কিন্তু যদি তুমি এক্সের ভ্যালুটা হিট অ্যান্ড ট্রায়াল তাড়াতাড়ি বার করতে পারো তাহলে কিন্তু অঙ্কটা 20 সেকেন্ডের মধ্যে হয়ে যাবে। সেক্ষেত্রে বলছি না ব্যাপারটা একদিনে আসবে, প্র্যাকটিসের মাধ্যমে এটা চলে আসবে। তো চলে আসবে আমাদের নেক্সট কোয়েশ্চেন নাম্বার 11-এ। কি বলেছে, এ মিক্সচার কম্প্রাইজেস ওয়াটার লিকুইডস A অ্যান্ড B। একটা মিক্সচারে A এবং B দুটো লিকুইড আছে, দ্য ভলিউম মানে ওয়াটার আছে, লিকুইড A এবং B তিনটে জিনিস আছে। দ্য ভলিউম অফ ওয়াটার ইজ 1/3 অফ দ্য টোটাল মিক্সচার অ্যান্ড দ্য ভলিউম অফ লিকুইড A অ্যান্ড B, টোটাল মিক্সচারের 1/3 হচ্ছে ওয়াটার, এবং যে বাকি যে পড়ে থাকছে মানে টোটাল মিক্সচারের মধ্যে A এবং B এর রেশিও কত বলেছে 5:3। দ্য ভলিউম অফ লিকুইডস A অ্যান্ড B আর ইন দ্য রেশিও 5:3। এতদূর পর্যন্ত ক্লিয়ার। এরপর কি বলছে, টু রিমুভ দ্য ওয়াটার দ্য মিক্সচার ইজ পাস থ্রু এ পোরাস মিডিয়াম। এটা A স্মল a হবে, ওয়াটারটাকে বার করার জন্য বা যেভাবে হোক ওয়াটারটাকে বার করে নেওয়া হলো। এবার কি বলছে, হুইচ কমপ্লিটলি অ্যাবজর্ব দ্য ওয়াটার, যে পোরাস মিডিয়ামটার মধ্যে যাওয়ার ফলে অ্যাবজর্ব করবে না হয়েছে, টোটাল ওয়াটারটা কিন্তু অ্যাবজর্ব হয়ে গেছে। অ্যান্ড পার্সিয়ালি অ্যাবজর্ব লিকুইড A, লিকুইড A কিন্তু পার্সিয়ালি অ্যাবজর্ব হয়ে গেছে। অলটুগেদার দিস পোরাস মিডিয়াম অ্যাবজর্বস 200 ml অফ দ্য ইনিশিয়াল মিক্সচারের 200 লিটার কিন্তু অ্যাবজর্ব হয়ে গেছে। ইফ দ্য রেশিও অফ ভলিউম অফ লিকুইডস A অ্যান্ড B in the residual concentrated mixture becomes 7:9, then find the volume of the water absorbed by the porous medium। দেখো অঙ্কটার মধ্যে কিন্তু কিছুই নেই, জাস্ট অঙ্কটা তোমাদেরকে ভয় পাওয়ানোর জন্য এত বড় করা হয়েছে। কি বলেছে, আমাকে কি বার করতে বলেছে, যদি A এবং B এর মানে জল এবং এই মিশ্রণটা থেকে জল এবং A কিছুটা অংশ পোরাস মিডিয়ামের মাধ্যমে বেরিয়ে যাওয়ার ফলে যে A এবং B এর রেসিডুয়াল কনসেন্ট্রেটেড রেশিও কত, এই মিশ্রণে A এবং B এর বাকি পরের রেশিও হচ্ছে 7:9। B কিন্তু যা ছিল তাই আছে, ফার্স্টে B যা ছিল এখন তাইও আছে। এবার আমার প্রশ্ন হচ্ছে দ্য ওয়াটার কতটা অ্যাবজর্ব করা হয়েছে। তো দেখো A, B এবং ওয়াটার, A এবং B এর ফার্স্টে রেশিও কত ছিল মিশ্রণের মধ্যে 5:3। তো দেখো তো একটা কথা কেন বলেছে, দ্য ভলিউম অফ ওয়াটার ইজ 1/3, 1/3 অফ দ্য টোটাল মিক্সচার। টোটাল মিশ্রণের 1/3 হচ্ছে ওয়াটার, তো বাকি নিশ্চয়ই 2/3 সেটা হচ্ছে A এবং B। তো A এবং B হচ্ছে টোটাল 5 + 3 8 ইউনিট। তো 2/3 মানে যদি 8 ইউনিট হয়, 1/3 মানে কত বলো তো
1/3 মানে তাহলে কত আসবে 4 ইউনিট, তাহলে নিশ্চয়ই ওয়াটার ছিল 4 ইউনিট। এবার পোরাস মিডিয়ামের মধ্যে দিয়ে যাবে, পোরাস মিডিয়ামে যাওয়ার ফলে কি হচ্ছে এ এবং বি এর রেশিও কত হয়ে যাচ্ছে 7:9, 7:9, কিন্তু ওয়াটার কত হচ্ছে ওয়াটার কিন্তু 0 হয়ে যাচ্ছে, কারণ ওয়াটার তো থাকছে না। তাহলে আমরা কি বলেছি এ কিছু পার্সিয়ালি অ্যাবজর্ব হয়েছে, কিন্তু বি এর রেশিও তো একই আছে, বি আগে যা ছিল এখন তাই আছে, তাহলে এখানে বি ইকুয়াল করতে হবে, তাহলে গোটাটাকে 3 দিয়ে মাল্টিপ্লাই করলাম, তাহলে এখানে কি এলো 15:9:12, তাহলে এ বিকে ইকুয়াল করার পরে এ বি এবং ওয়াটারের ফার্স্টে মানে পোরাস মিডিয়াম দিয়ে পাঠানোর আগে যে রেশিও কী হলো 15:9:12, কিন্তু বর্তমানে কী রেশিও হলো 7:9:0, ওয়াটার বেরিয়ে গেছে। তো দেখো তো আমরা কি কি কমেছে, টোটাল বলেছে 200 ml ইনিশিয়াল মিক্সচারের অ্যাবজর্ব হয়েছে, সেখানে ওয়াটারও ছিল এবং এও ছিল, লিকুইড এও ছিল। লিকুইড এ কতটা অ্যাবজর্ব হয়েছে 8 ইউনিট এবং ওয়াটার কতটা অ্যাবজর্ব হয়েছে 12 ইউনিট, টোটালটা অ্যাবজর্ব হয়ে গেছে। তাহলে ইউনিটে টোটাল কতটা অ্যাবজর্ব হলো 8 + 12 20 ইউনিট, 20 ইউনিটে টোটাল অ্যাবজর্ব হয়ে গেছে। টোটাল অ্যাবজর্ব যদি 20 ইউনিট হয়, 20 ইউনিট মানে কি বলেছে 200 ml, 200 ml অ্যাবজর্ব হয়ে গেছে। আমাকে কোয়েশ্চেন করেছে তাহলে 1 ইউনিটের ভ্যালুটা কত, 1 ইউনিট মানে কি কত আসছে 1 ইউনিট মানে হচ্ছে 10 ml। আমাকে কোশ্চেন করছে যে ফাইন্ড দ্য ভলিউম অফ দ্য ওয়াটার অ্যাবজর্ব বাই দ্য পোরাস মিডিয়াম, কতটা ওয়াটার সে অ্যাবজর্ব করেছে, কতটা ওয়াটার কত ছিল 12 ইউনিট, এই গোটাটাই অ্যাবজর্ব হয়ে গেছে, তাহলে 12 ইউনিট মানে কত এখানে 120 ml, 120 ml। অ্যান্সার হয়ে গেল অপশান নাম্বার ডি। জাস্ট কতটুকু অঙ্ক, কতটুকু টাইম লাগবে 15 সেকেন্ড, অঙ্কটা জাস্ট তোমাদেরকে মানে একটা ভয় পাওয়ানোর জন্য, কনফিউশন ক্রিয়েট করার জন্য এত বড় ল্যাঙ্গুয়েজ করা হয়েছে। তো চলো নেক্সট কোশ্চেনে চলে আসছি, আমাদের কোশ্চেন নাম্বার 12-এ কি বলেছে, এই ভেসেল ইজ ফুল অফ ভিনিগার, 35 লিটার অফ ভিনিগার ইজ টেকেন আউট, একটা ভেসেলে ভিনিগার আছে সেখান থেকে 35 লিটার ভিনিগারকে বের করে নেওয়া হলো অ্যান্ড রিপ্লেসড বাই ওয়াটার সেখানে মেশানো হলো, যে একদম মিক্সচারের অঙ্ক, মিশ্রণীয় অঙ্ক। দিস প্রসেস ইজ রিপিটেড 3 more times, টোটাল 3 টাইমস এটা কিন্তু রিপিট হলো। ফাইন্ড দ্য ফাইনাল অ্যামাউন্ট অফ ভিনিগার ইন দ্য ভেসেল ইফ অ্যাট দ্য এন্ড অফ দ্য রেশিও অফ ভিনিগার অ্যান্ড ওয়াটার বিকাম 625:671। তাহলে আমাকে বলছে ভিনিগারের ফাইনাল অ্যামাউন্ট বার করতে বলেছে, যদি লাস্ট পর্যন্ত এই টোটাল 3 টাইমস প্লাস 1 টাইমস অর্থাৎ 4 টাইমস যদি এই কাজ মানে যে 35 লিটার মিশ্রণ বার করছে বা সমপরিমাণ জল দিচ্ছে এই কাজটা করা হয়, তাহলে ভিনিগার এবং ওয়াটারের রেশিও কি বলেছে, ভিনিগার এবং ওয়াটারের 625/671, তাহলে আমাদেরকে বার করতে হয়েছে, বলেছে কি যে প্রথমে কতটা ভিনিগার ছিল, তাহলে ভিনিগার এবং টোটাল যে টোটাল মিক্সচারের রেশিও কত হবে বলতো, ভিনিগার ছিল কত 625, আর টোটাল মিক্সচার যদি বার করতে তাহলে কী করতে হবে ভিনিগার প্লাস ওয়াটার কত আসবে 1296। এখান থেকে আমরা কী প্রথমে বার করবো রিপ্লেসিং ফ্যাক্টর, এখান থেকে প্রথমে বার করবো মাল্টিপ্লাইং ফ্যাক্টর। মাল্টিপ্লাইং ফ্যাক্টর কীভাবে বার করবো 625/1296 টু দি পাওয়ার কতবার টাইমস হয়েছে 4 টাইমস, তাহলে 1/4, এটা যদি 1/4 করা হয় আমরা কত পাবো 5/6, কী পাবো 5/6। তাহলে রিপ্লেসিং ফ্যাক্টর কত 1 - 5/6, তাহলে 1/6। এই 1টা কী ছিল প্রথমে, 1টা কী রিপ্লেস করা হচ্ছে প্রথমে ভিনিগার, তাহলে 1 ইউনিট মানে কি 35 লিটার, কত 35 লিটার ভিনিগার, এটা কি 6 টোটাল মিক্সচার, রিপ্লেসিং ফ্যাক্টরের রুলস তো তাই বলে যে যেটা রিপ্লেস করছি বাই টোটাল মিক্সচার, রিপ্লেসিং ফ্যাক্টর হবে, এটা এফ করে নাও তোমরা একটু, রিপ্লেসিং ফ্যাক্টর হবে। তাহলে টোটাল মিক্সচার কত 6 ইউনিট, তাহলে 6 × 35 লিটার কত হচ্ছে 210 লিটার, টোটাল মিক্সচার কত হচ্ছে 210 লিটার। এবার বলেছে যে ফাইন্ড দ্য টোটাল অ্যামাউন্ট অফ ভিনিগার ইন দ্য ভেসেল ইফ দ্য এন্ড অফ দ্য টোটাল অ্যামাউন্ট বার করতে বলেছে, টোটাল অ্যামাউন্ট টোটাল কত ছিল মিক্সচার 210, কিন্তু ভিনিগার এবং টোটাল মিক্সচারের রেশিও কত লাস্ট পর্যন্ত
এই তো আমরা কিন্তু পেয়ে গেছি, কেন ভিনিগার এবং ওয়াটারের রেশিও বলে দিয়েছে, তাহলে সেখান থেকে ভিনিগার এবং টোটাল মিক্সচারের রেশিও আমরা ইজিলি বার করতে পেরেছি। কত? 625। তাহলে ভিনিগার বার করতে গেলে আমাকে কী করতে হবে? 625 বাই 1296, 1296। এই ক্যালকুলেশনটা করলে কিন্তু আমাদের অ্যান্সার ইজিলি বেরিয়ে আসবে। তো এই ক্যালকুলেশনটা করলে আমরা অ্যান্সার পাবো, দেখো যদি এটা 420 হতো, 420 হতো, 420 এলে কত হতো? বাই 6 হতো, তাহলে 1.4 সামথিং আসতো, 104 পয়েন্ট সামথিং আসতো। তাহলে নিশ্চয়ই 100-এর কাছাকাছি কোনো অ্যান্সার হবে। 100-এর কাছাকাছি অ্যান্সার অপশান একটাই আছে, অপশান নাম্বার ডি। বা ক্যালকুলেশন তোমরা নিজের মধ্যেই ক্যালকুলেশনটা করতে পারো, একবার করে নিয়ে দেখে নিতে পারো যে কত অ্যান্সার আসছে। অ্যান্সার হবে অপশান নাম্বার ডি। কেন অ্যাপ্রক্স অ্যান্সার টাইম মানে ক্যালকুলেশন করে তোমাদেরকে আমি টাইম নষ্ট করলাম না। চলে আসছি নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 13-এ। কোয়েশ্চেন নাম্বার 13 জিওমেট্রির খুব ভালো অঙ্ক। কি বলেছে? ইন দিস ফিগার এবিসিডি ইজ এ স্কোয়ার। এই ফিগারে এবিসিডি হচ্ছে এটা স্কোয়ার। দেখতে পাচ্ছ যে ফিগারটার মধ্যে এবিসিডি একটা স্কোয়ার অ্যান্ড পিকিউ ইজ দ্য ডায়ামিটার। পিকিউ হচ্ছে এই সার্কেলটার একটা ডায়ামিটার উইথ সেন্টার সি। সি হচ্ছে সেন্টার। ফাইন্ড পি কিউ আর। আমাকে কী বার করতে বলেছে? পি কিউ আর, এই অ্যাঙ্গেলটা কত বার করতে বলেছে। তো এই অঙ্কটা কীভাবে করব চলো দেখা যাক। দেখো আমরা এসি এই ডায়ামিটারটা টেনে নিলাম, এই যে ডায়াগোনাল এবিসিডি এটাকে কিন্তু অ্যাড করলাম এ এবং সিকে, তাহলে এটা ডায়াগোনাল। এটা স্কোয়ারের দুটো ডায়াগোনাল পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, এটা আমরা জানি। তাহলে অবভিয়াসলি এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি। এটা কত হবে? 90 ডিগ্রি। জাস্ট হ্যান্ডে এটা যতটা হচ্ছে সেটা বোঝাচ্ছি আমি। এবার দেখো এসি, এসি কি? এসি তো কিছুই না, এসি হচ্ছে কেবলমাত্র এসি কি? এসি যে রেডিয়াস, রেডিয়াস যদি আর হয়, এসি রেডিয়াস আর ধরে নিলাম, সাপোজ ধরে নাও ইউনিটে আর সমান 2, কথাই বলছি। তাহলে এসি যদি আর হয়, এই মিডিল পয়েন্টকে যদি আমি ও নাম দিই, তাহলে ওসি সমান কত? 1। কেন কি? সমকোণে সমদ্বিখণ্ডিত করে, তাহলে এসি হাফ হবে, তাহলে 2/1, 2 মানে 1 হচ্ছে। কিন্তু রেডিয়াস কত ধরেছি আমরা? 2 ইউনিট। তাহলে পিসি, এই যে পিসি, এই রাস্তা এটা দেখতে পাচ্ছ পিসি, পিসি কত বলো তো? পিসি কত? পিসি হচ্ছে রেডিয়াস, তাহলে পিসি কি? পিসি সমান তো 2, পিসি সমান 2। এবার আমাকে বলেছে এই অ্যাঙ্গেলটা, তো এটা তো হচ্ছে তোমার 90 ডিগ্রি, সেমি সার্কুলার অ্যাঙ্গেল। সেমি সার্কুলার অ্যাঙ্গেল কি 90 ডিগ্রি হয় আমরা জানি। তাহলে আমি যদি এই অ্যাঙ্গেলটা বার করতে চাই, এই অ্যাঙ্গেলটা পেয়ে গেলে কিন্তু আমাদের কাজ মিটে যাবে। তো দেখো এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, তাহলে আমরা ট্রায়াঙ্গেল পিওসি থেকে বলতে পারি, ট্রায়াঙ্গেল পিওসি থেকে আমরা বলতে পারি, ট্রায়াঙ্গেল পিওসি থেকে আমরা বলতে পারি, দেখো তো পিওসি এর পিসি হচ্ছে হাইপোটেনাস, যার মানে ভ্যালু হচ্ছে আমরা ধরে নিয়েছি 2, কারণ রেডিয়াস, এটা রেডিয়াস 2 ধরে কাজ করছি আমরা। তাহলে ওসি কত? 1। তাহলে আমরা এখান থেকে বলতে পারি সাইন থিটা ইজ ইকুয়াল টু ওসি বাই পিসি। ওসির ভ্যালু কত ধরেছি? কত পেয়েছি? 1, আর পিসি 2। তো সাইন থিটা যদি হাফ হয়, সাইন থিটা যদি হাফ হয়, থিটা কত হবে? 30 ডিগ্রি। থিটা 30 ডিগ্রি, তাহলে এই অ্যাঙ্গেলটা যদি 30 ডিগ্রি হয়, অবভিয়াসলি এই অ্যাঙ্গেলটা কত হবে? 60 ডিগ্রি। অ্যাঙ্গেল পি কিউ আর, অ্যাঙ্গেল পি কিউ আর কত হলো? 60 ডিগ্রি। অ্যান্সার হয়ে গেল অপশন নাম্বার সি। চলে আসবো নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 14-এ। এটাও জিওমেট্রির অঙ্ক। কি বলেছে? ইফ এ প্লাস বি, এ এবং বি যদি, এ এবং বি এই অ্যাঙ্গেলটা এবং এই অ্যাঙ্গেলটা যোগফল যদি 112 ডিগ্রি হয়, তাহলে এক্স কত? এই অ্যাঙ্গেলটা কত? তাহলে দেখো একটু নাম দিয়ে দিই, এ বি সি ডি। প্রথমে ট্রায়াঙ্গেল এ সি ডি এটা নিয়ে চিন্তা করো, ট্রায়াঙ্গেল এ সি ডি, এই ট্রায়াঙ্গেলটা নিয়ে চিন্তা করো।
এই ট্রায়াঙ্গেলটার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এ প্লাস 3 আলফা প্লাস বিটা ইজিক্যাল টু হচ্ছে 180 ডিগ্রি, বলতে পারি তো? পারি তো? এরপর ট্রায়াঙ্গেল বিসিডি, এই ট্রায়াঙ্গেল বিসিডি এটা থেকে বলতে পারি যে বি, যে তিনটে কোণের সাম হচ্ছে 180, বি প্লাস 3 বিটা প্লাস আলফা, বি প্লাস 3 বিটা প্লাস আলফা ইজিক্যাল টু হচ্ছে 180 ডিগ্রি। এই দুটোকে অ্যাড করো, এই দুটোকে অ্যাড করলে আমরা পাবো এ প্লাস বি, দেখো 3 আলফা প্লাস আলফা 4 আলফা, আর এখানে তেমনি ইকুয়ালি বিটা প্লাস 3 বিটা 4 বিটা পাবো। এখানে আমরা পাবো প্লাস 4 যদি কমন নিই 4 আলফা প্লাস বিটা ইজিক্যাল টু আমরা পাবো 180 প্লাস 180 কত? 360 ডিগ্রি, 360 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা 4 আলফা প্লাস বিটা সমান বলতে পারি 360 মাইনাস এ প্লাস বি এর ভ্যালু কত? 112, ক্যালকুলেশন কত আসবে? 248 ডিগ্রি। কত আসবে? 248 ডিগ্রি। তাহলে আলফা প্লাস বিটা কত পাবো? আলফা প্লাস বিটা পাবো 62 ডিগ্রি, আলফা প্লাস বিটা পাবো 62 ডিগ্রি। আমাকে চেয়েছে এক্স এর ভ্যালু, দেখো তো এটা আলফা, এটা বিটা, এটা এক্স, তাহলে আলফা প্লাস বিটা প্লাস এক্স সমান তো 180, আলফা প্লাস বিটা প্লাস এক্স সমান হচ্ছে 180। তাহলে এক্স এর ভ্যালু কত হবে? আলফা প্লাস বিটার ভ্যালু কত পেয়েছি? 62, তাহলে 180 মাইনাস 62 মানে কত আসছে? 118 ডিগ্রি। কত আসবে? 118 ডিগ্রি। অ্যান্সার হয়ে গেল অপশন নাম্বার এ। খুব ইজিলি হয়ে গেল অঙ্কটা, একদম বেসিক রুলস থেকে। তো চলে আসবো নেক্সট কোয়েশ্চেন। কি বলেছে? টু সার্কেল টাচ ইচ আদার অ্যাট এ পয়েন্ট অ্যাজ শোন ইন দ্য ফিগার। যেখানে দুটো সার্কেল দেখো এইভাবে এটা ইয়েতে টাচ করেছে একটা পয়েন্টে, ইচ হ্যাভিং রেডিয়াস অফ 2 সেন্টিমিটার। দুজনের রেডিয়াস কত আর কত বলেছে? 2 সেন্টিমিটার করে, 2 সেন্টিমিটার। এবার কি বলেছে? দেয়ার ইজ এ স্কোয়ার, এখানে একটা স্কোয়ার আছে দেখতে পাচ্ছ। এই স্কোয়ার ইজ ফিটেড স্নাগলি বিটুইন দ্য হরাইজন্টাল ট্যানজেন্ট লাইন অ্যান্ড দ্য 2 টাচিং সার্কেলস। তো দুটো সার্কেলস, তার মধ্যে যেটা একটা কমন ট্যানজেন্ট, ডাইরেক্ট কমন ট্যানজেন্ট, তার মধ্যে যে একটা স্কোয়ার আছে, স্কোয়ারটা। তো এই স্কোয়ারটার আমাকে বলেছে রেডিয়াস মানে এরিয়া কত। জেনে রাখবে এই স্কোয়ারটা যদি এ হয়, স্কোয়ারের সাইড যদি এ ধরি, তাহলে আশা করি তোমরা জানো যে আর বাই এ মানে কত বলো তো? 5/3, বা একটু উল্টেই লিখে নাও কারণ ডাইরেক্ট ক্যালকুলেশন করতে সুবিধা হবে। এ বাই আর সমান হচ্ছে 2/5, এ বাই আর মানে হচ্ছে 2/5। এখানে আর এর ভ্যালু কত? 2 সেন্টিমিটার। তাহলে এ সমান হচ্ছে 2 × 2/5। তাহলে সাইড কত স্কোয়ারটার? 4/5 সেন্টিমিটার। তাহলে স্কোয়ার এরিয়া কত হবে এর স্কোয়ার? 4/5 এর স্কোয়ার মনে হচ্ছে কত? 16/25, 16/25 সেন্টিমিটার স্কোয়ার। অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার ডি। তো চলো নেক্সট অঙ্কে চলে আসি। এই অঙ্কগুলি ধরুন টিয়ার 2 বা বলো টিয়ার 1 বলো, স্টাফ সিলেকশনে বিভিন্ন এক্সাম প্রচুর দিচ্ছে এবং খুব ইজিলি অঙ্কটা করে দেওয়া যায়। কি বলেছে? 16 অ্যালজেব্রার অঙ্ক। এক্স ওয়াই অ্যান্ড জেড আর রিয়েল নাম্বারস, এক্স ওয়াই জেড আর রিয়েল নাম্বারস। ইফ এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব, এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব সমান কত বলেছে? 13। এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান বলেছে 1 এবং অ্যান্ড এক্স ওয়াই জেড সমান 1, দেন হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স। দেখো আমরা কি জানি? এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস 3xyz সমান আমরা বলতে পারি এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই
মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স। এটা আমরা জানি, এখানে আমরা এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউবের ভ্যালু জানি, এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউবের ভ্যালু জানি 13 মাইনাস এক্স ইন্টু ওয়াই ইন্টু জেডের ভ্যালু জানি 1, 3 ইন্টু 1 3 ইজিক্যাল টু এক্স ইন্টু ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেডের ভ্যালু জানি 1, 1 এর সঙ্গে যে কোনো মাল্টিপ্লাই করলে সেই জিনিসটাই আসে, দরকার নেই আমার এটার ভ্যালু দরকার, এটার ভ্যালু জানি না, আমাকে দরকার এটার ভ্যালু। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এটা মানে আমরা কী লিখতে পারি বলো তো, এক্স প্লাস ওয়াই প্লাস জেড তার হোল স্কোয়ার মাইনাস 2 অফ এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স। এক্সট্রা কিন্তু মাইনাস এক্স ওয়াই এক্স ওয়াই জেড জেড এক্স পড়ে আছে, তাহলে এটাও লিখতে পারি মাইনাস কমন নিয়ে এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স। এখান থেকে আমরা বলতে পারি যে মাইনাস 3xyz 3 ইন্টু এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স ইজুকালটা আমরা কত বলতে পারি বলো তো, এক্স প্লাস ওয়াই প্লাস জেড মানে কত 1, বলতে পারবো 9, কত বলতে পারবো 9 মাইনাস 3x প্লাস ওয়াই প্লাস জেড, এখানে 10 আসবে, এটা দিকে প্লাস হলো 1 মাইনাস 10 মাইনাস 9, তাহলে এখানে একটা মাইনাস হবে, তাহলে এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স হচ্ছে মাইনাস 9/3 সমান হচ্ছে -3, অ্যান্সার হয়ে গেল কত -3, আনসার হবে অপশান নাম্বার ডি। এটা জাস্ট অ্যালজেব্রার একদম কি বলবো রুলস ধরে অঙ্ক, এই অঙ্ক নিয়ে এক্সট্রা কথা বলার কোনো কিছুই আশা করি নেই। চলে আসছে আমাদের অ্যালজেব্রার নেক্সট অঙ্কে, কোয়েশ্চেন নাম্বার 17-এ। ইফ এক্স প্লাস 1/x is equal to √3 plus 1/2, then what is the value of x to the power 4 plus 1/x to the power 4? কিছুই নেই অঙ্কটার মধ্যে, x to the power 4 প্লাস 1/x to the power 4 মানে আমরা কী লিখতে পারি, x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস 2, এটা মানে লিখতে পারি x প্লাস 1/1 প্লাস এক্স তার হোল স্কোয়ার মাইনাস 2, এটা -1 না -2 ভুল বলেছি, এর হোল স্কোয়ার, কারণ এটাকে ভাঙলাম এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলায়, এটা এলো এস স্কোয়ার মাইনাস 2, এবার এক্স প্লাস 1/x এর ভ্যালুটা বসিয়ে দাও, এক্স প্লাস 1/x এর ভ্যালু কত বলেছে, √3 plus 1/2, এটার হোল স্কোয়ার মাইনাস 2, এর পুরোটার স্কোয়ার মাইনাস 2। এটা ক্যালকুলেশন করলে অ্যান্সার আসবে হচ্ছে অপশন নাম্বার বি, ক্যালকুলেশন করলে অ্যান্সার আসবে অপশন নাম্বার বি। আমি আর ক্যালকুলেশনে যাচ্ছি না, বারবার বলেছি এই ক্যালকুলেশনগুলো তোমরা নিজেরা করে নিতে পারবে, কোন রুলসে করেছি সেটা তোমরা বুঝতে পারলে, কোন রুলসে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারকে আমরা কীভাবে লিখতে পারি, যে এক্স প্লাস 1/x স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলায় হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স ইন্টু 1/x, কারণ এক্স ক্যান্সেল হলে -2 থেকে গেল, তেমনি x to the power 4 প্লাস 1/x to the power 4কে কীভাবে লিখতে পারতাম, এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার তার হোল স্কোয়ার। তো এটাকে সেমভাবে ভেঙে আমরা কিন্তু অঙ্কটা পেয়ে যাবো, অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার বি। চলে আসবো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 18-এ। আমরা চলে এসেছি কোয়েশ্চেন নাম্বার 18-এ। কোয়েশ্চেন নাম্বার 18 কি বলেছে, এ অ্যান্ড বি আর পজিটিভ ইন্টিজার্স। ইফ a plus b plus ab is equal to 65, then what is the difference between a and b? এবং এখানে একটা কন্ডিশন বলেছে কি a and b লেস দেন হচ্ছে 15। দেখো a and b লেস দেন 15টা কিন্তু কন্ডিশন বলেছে, আমাকে বলে দিয়েছে এ, আর তার সাথে আরেকটা কি বলেছে, a এবং b পজিটিভ ইন্টিজার্স। তো আমাকে বার করতে হবে যে a এবং b এর ডিফারেন্স কত। তো দেখো নাম্বার সিস্টেমের অঙ্ক, আমরা কি বলেছে, a প্লাস b প্লাস ab ইজিক্যাল টু হচ্ছে 65, বোথ সাইডে 1 দিয়ে অ্যাড করো। এই যে জিনিসটা 1 প্লাস a প্লাস b প্লাস ab, এই জিনিসটাকে আমরা লিখতে পারি 1 প্লাস a ইন্টু 1 প্লাস b ইন্টু 66 ইজিক্যাল টু 66।
এবার 66কে ব্রেক করে দেখতে হবে যে এ এবং বি এর কোন ভ্যালুটা দুটো কন্ডিশনে, ওই এ এবং বি পজিটিভ ইন্টিজার এবং এ এবং বি লেস দেন 15, এই দুটো যে কন্ডিশন এই দুটোকে স্যাটিসফাই করছে। তো 16 যদি 1 into 16 করি, দেখো এর ভ্যালু 0 আসবে, তাহলে এটা হচ্ছে না। যদি বি 66কে 2 into 33 করি, তো দেখো বি এর ভ্যালু কত আসবে, যদি আমরা 1 প্লাস একে যদি 2 ধরি, তাহলে 1 প্লাস বি কত আসবে 33, 1 প্লাস বি যদি 33 হয়, তাহলে বি এর ভ্যালু কত চলে আসবে 32, তাহলে সেক্ষেত্রে এই কেসটাও আমাদের হবে না। যদি 3 into 22 করি, 66কে ব্রেক করি, তাহলে এ এর ভ্যালু তো 2 আসছে, 1 প্লাস বি যদি 22 হয়, 1 প্লাস বি যদি 22 হয়, তাহলে বি এর ভ্যালু আসবে 21, তাহলে এই কেসটা হবে না, এই কেসটা হবে না। এরপরে কি থাকলো, এরপরে পড়ে থাকলো 6 into 11, দেখো এখানে হয়ে যাবে 6 into 11, অর্থাৎ 1 প্লাস এ যদি আমি 6 ধরি, 1 প্লাস এ যদি 6 ধরি, এখান থেকে এর ভ্যালু কত আসবে, এর ভ্যালু আসবে 5, আর 1 প্লাস বি যদি 11 ধরি, বি এর ভ্যালু আসবে 10, তাহলে এ এবং বি এর ডিফারেন্স কত আসবে 10 - 5, অর্থাৎ হচ্ছে 5 হয়ে গেল। নেক্সট কোয়েশ্চেন চলে আসবো আমরা, কোয়েশ্চেন নাম্বার 18 হয়ে গেছে, কোয়েশ্চেন নাম্বার 19 চলে আসবো আমরা। কি বলেছে, ইন দ্য গিভেন ফিগার টু কোএসেন্ট্রিক সার্কেলস আর ড্রন, এই ছবিতে দুটো কোএসেন্ট্রিক সার্কেল তোমরা দেখতে পাচ্ছ, যে সমকেন্দ্রিক দুটো বৃত্ত আঁকা আছে, যেখানে সেন্টার হচ্ছে ও। দ্য রেশিও অফ দ্য এরিয়া অফ সার্কুলার রিং, এই যে সার্কুলার পোর্শন, এই যে রিংটা দেখতে পাচ্ছ, এর এরিয়া এবং যে এরিয়া অফ দ্য কোয়াড্রিলেটারাল PQRS, এই যে সার্কুলার, এই যে কোয়াড্রিলেটারাল আছে PQRS, তার রেশিও কত বলেছে 4π/3, দেন ফাইন্ড দ্য রেশিও অফ দ্য পেরিমিটার অফ দ্য স্মলার সার্কেল টু দ্য লার্জার সার্কেল। স্মলার সার্কেলের সঙ্গে যদি লার্জার সার্কেলের আমাকে পেরিমিটারের রেশিও বার করতে হয়, তাহলে আমরা যদি দুজনের রেডিয়াসের রেশিও বার করতে পারি, তাহলে কিন্তু আমাদের কাজ মিটে যাবে, ইজিলি কাজ মিটে যাবে। তো দেখো এখান থেকে এইটা যদি আমরা ক্যাপিটাল আর ধরি, অর্থাৎ ও আর, যদি যে লার্জার সার্কেল বা বিগার সার্কেলটা যদি আমি রেডিয়াস আর ধরি, ও আর সমান কত আর, সেখানে আমি বলতে পারি ওপিকে ধরে নিলাম স্মলার সার্কেলের হচ্ছে স্মলার ধরলাম। তো ঠিক আছে, কোনো ব্যাপার নেই। আমাদের কী বলছে, দ্য রেশিও অফ দ্য এরিয়া অফ দ্য সার্কুলার রিং, এই যে সার্কুলার রিং যেটা দেখালাম তোমাদেরকে, সেই সার্কুলার রিংটার এরিয়া কীভাবে বার করবো আমরা, তোমরা সকলেই জানো, পাই r² - r², সার্কুলার রিং এরিয়া, বাই আমাকে এই যে PQRS, এই যে কোয়াড্রিলেটারাল, এর রেডিয়াস দরকার, এর এরিয়া দরকার। তো দেখো যদি আমি ফার্স্ট ট্রায়াঙ্গেল PQS নিয়ে কথা বলি, এটার ক্ষেত্রে যদি কথা বলি, দেখো QS এটা তো পারপেন্ডিকুলার, PO তো QS এর উপর পারপেন্ডিকুলার, তাহলে আমি বলতে পারি যে PQS ট্রায়াঙ্গেলটার এরিয়া কত, হাফ ইন্টু PQ, এই SQ মানে কত, এখান থেকে এটা আর, এটা হচ্ছে স্মল আর, তাহলে SQ কত আসছে, SQ আসছে R+R, তাহলে বেস, এই যে ট্রায়াঙ্গেল PQS এবং ট্রায়াঙ্গেল SQR দুজনের বেস তো একই, R+R, তাহলে আমি যখন PSQ নিয়ে কথা বলছি বা PQS নিয়ে কথা বলছি, তাহলে হাফ ইন্টু বেস আর ইন্টু R+R ইন্টু হাইট কত, PO, এই যে এইটুকু হাইট, এই PO হাইট, এইটুকু মানে কত বলেছি আমরা, স্মল আর, দেখতে পাচ্ছি রেডিয়াস, স্মল আর। এবার আমরা ট্রায়াঙ্গেল, আর একটা ট্রায়াঙ্গেল, যে বড় ট্রায়াঙ্গেল SRQ নিয়ে কথা বলবো, এর রেডিয়াস কত, হাফ, বেস এখনই বললাম একই, R+R ইন্টু কত আসবে OR, হাইট কত OR মানে কি, ক্যাপিটাল আর, তাহলে এই দুটো যোগফলই তো PQRS এর এরিয়া, এই দুটো যোগফল PQS এবং SRQ, এই দুটো যে ট্রায়াঙ্গেল, এই ট্রায়াঙ্গেল দুটোর যে যোগফল মানে এরিয়ার যোগফল, সেটাই তো টোটাল যে কোয়াড্রিলেটারাল PQRS এর এরিয়া। তো দেখো তো PQS এর এরিয়া কত পেয়েছিলাম, হাফ, অর্থাৎ এই দুটো যদি আমরা যোগ করি, আমরা কি পাবো, হাফ, R+R কমন এলে এখানে আমরা একটা পাবো R+R, তাহলে আমরা পাবো হাফ R+R তার R+ স্মল আর তার হোল স্কোয়ার,
আর প্লাস স্মল আর তার হোল স্কোয়ার। তাহলে আমাকে পরীক্ষা ক্ষেত্রে কী বলেছে এখানে, হাফ আর প্লাস স্মল আর তার হোল স্কোয়ার সমান কি, আমার এই দুটো মানে রেশিও কত বলেছে, 4π/3, 4π/3। তাহলে এখান থেকে আমরা বলতে পারি আর মাইনাস আর বাই আর প্লাস আর সমান কত, 2/3। এখানে যদি আমরা কম্পেন্ডো ডিভিডেন্ডও লাগাই, অর্থাৎ যে আমরা বলি বাংলায় যোগ ভাগ প্রক্রিয়া লাগাই, তাহলে আমরা বলতে পারবো যে স্মল আর বাই ক্যাপিটাল আর হচ্ছে 1/5, স্মল আর বাই ক্যাপিটাল আর 1/5। তাহলে আমাকে যদি আমাদের যদি রেডিয়াসের রেশিও যদি 1:5 হয়, তো পেরিমিটারের রেশিও কি আমরা জানি, একই হয়। তাহলে স্মলার সার্কেল এবং লার্জার সার্কেলের পেরিমিটারের রেশিও হচ্ছে 1:5। অ্যান্সার হয়ে গেলো অপশান নাম্বার বি। খুব ভালো অঙ্ক, ইজিলি করা গেল। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। চলে আসবো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 20-তে। A right circular cylinder of radius 7 cm and height 21 cm is cut into 4 parts. একটা রাইট সার্কুলার সিলিন্ডার যার রেডিয়াস হচ্ছে 7 সেন্টিমিটার, হাইট 21 সেন্টিমিটার, সেটাকে 4টে পার্টে কাটা হয়েছে, ইকুয়াল পার্টে। ওয়ান কাট ইজ মেড, কীভাবে কেটেছে, ওয়ান কাট ইজ মেড প্যারালাল টু দ্য বেস অফ দ্য সিলিন্ডার অ্যান্ড অ্যানাদার কাট অ্যালং দ্য অ্যাক্সিস অফ দ্য সিলিন্ডার। তো ধরো যদি এরকম একটা সিলিন্ডার থাকে, এটাকে একবার এভাবে কাটা হলো, এটাকে একবার এভাবে কাটা হলো। তো আমার প্রশ্ন হচ্ছে যে হোয়াট ইজ পার্সেন্ট ইনক্রিজ ইন টোটাল সারফেস এরিয়া অফ দ্য সিলিন্ডার। এই সিলিন্ডারের সারফেস এরিয়া টোটাল কত ইনক্রিজ হবে। তো দেখো তো একটু এগুলো 3D অঙ্ক যেহেতু একটু ভাবতে হবে। দেখো এই যে জায়গাটা প্যারালালি, বেসের প্যারালালি যে কাটটা হলো, এর ফলে আরও দুটো সিলিন্ডার হলো, সেই সিলিন্ডারের বেস দুটো সার্কেল হলো, তাহলে দুটো এক্সট্রা সার্কেল পেলাম। তার আগে আমরা এত বড় ক্যালকুলেশনকে অ্যাভয়েড করার জন্য রেডিয়াস এবং হাইটের রেশিও বার করে নিই। রেডিয়াস কত 7, হাইট কত 21, তাহলে যে রেশিও কত হলো 1:3। তাহলে এবার আমরা আসি যে এই ছবিতে ফিগারে দেখতে পাচ্ছি যে আমরা দুটো কিন্তু এক্সট্রা সার্কেল পাবো, যে দুটো এক্সট্রা সার্কেল পাবো সারফেস এরিয়ার ক্ষেত্রে, তাদের রেডিয়াস কি 2πr², আর কত পেয়েছি আমরা বলেছি 1 ইউনিট, তাহলে 1 স্কোয়ার প্লাস। এবার দেখো এই যে অ্যাক্সিস বরাবর যে কাট, অ্যাক্সিসের পারপেন্ডিকুলার যে মানে অ্যাক্সিস বরাবর যে আনাদার কাট অ্যালং অ্যাক্সিস বরাবর যে কাট, এর কাটের ফলে যে দুটো পার্ট তৈরি হবে, কি তৈরি হবে, একটা এরকম কোয়াড্রিল্যাটারাল যেটা আয়তক্ষেত্র, এটা তৈরি হবে। যার এটা হচ্ছে কি ডায়ামিটার হবে, ডায়ামিটারের যতটা লেন্থ, এই তার যে উইথ সেটা তাই লেন্থ হবে কত 2r, 2r মানে কত 2 × 1 মানে 2, বাকিটা হাইট মতো কত 3 ইউনিট। আমরা ক্যালকুলেশন অ্যাভয়েড করার জন্য কিন্তু সিম্পলিফাই করে নিয়েছি, তাহলে 3 ইউনিট। তাহলে এর এরিয়া কত 3 × 6, 3 × 2 6 ইউনিট। কিন্তু এরকম কটা হবে, একটা কাট করলে দুটো আয়তক্ষেত্র পাচ্ছি, তাহলে টোটাল পাবো 12, তাহলে টোটাল ইউনিট হলো 12। তাহলে টোটাল আমাদের যে এক্সট্রা এরিয়া বেড়ে গেল কত হলো 2π1², অর্থাৎ 2π + 12। এটা ক্যালকুলেশন করলে আমরা পাবো 44/7, বা এখন ক্যালকুলেশন করার দরকারও নেই, দেখানো যায় হয়তো ক্যালকুলেশন করার দরকার নাও হতে পারে। তো এই ছবিটা একটু মুছে নিলাম আমি। এবার আমাকে বার করতে হবে যে আগে সিলিন্ডারটার টোটাল সারফেস এরিয়া কত, কাটার আগে টোটাল সারফেস এরিয়া বা সিলিন্ডার একটা আমরা সূত্র জানি 2πr × r + h। এখানে 2π, আর কত 1, r + h মানে হচ্ছে 1 + r এর ভ্যালু কত 1, h এর ভ্যালু কত 3, h এর ভ্যালু কত 3, তাহলে 3 + 1 4, তাহলে 8π। কত পেলাম 8π। তাহলে আমাকে বাড়ছে কত, ইনক্রিজ কত করেছে 2π + 12, 2π + 12 সারফেস এরিয়া 8π, তাহলে 2π + 12/8π। এটা তো বাড়বে ইন্টু 100, বা 100 করার দরকারও নেই। এটা মানে কি 1/4 প্লাস এটা কাটি, তাহলে 12/8π। 12/8π যদি ক্যালকুলেশন করি, তাহলে আমরা পাবো হচ্ছে 1/4 প্লাস 3 × 7
বাই 44, 44 এটা অ্যাড করলে আমরা পাবো এলসিএম আসবে 44, 44 11 প্লাস 21, 11 প্লাস 21, তাই তো? অর্থাৎ হচ্ছে 32 বাই 44 মনে আসছে 8 বাই 11, 8 বাই 11, 100টা আমি এখন ধরে নিই, 100টা বাদ দাও, এখন 100টা বাদ দাও। তাহলে টোটাল সারফেস এরিয়া ইনক্রিজ কত করেছিল? 2 পাই প্লাস 12, টোটাল সারফেস এরিয়া কত কাটার আগে 8 পাই। তাহলে আমরা কত পেলাম ক্যালকুলেশন করে? 8 বাই 11, এটাকে 100 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, কিন্তু আমি বলবো না, করতে হবে না। কেন? 1 বাই 11, 1 বাই 11 ফ্র্যাকশন ভ্যালু আমি কিন্তু শিখিয়েছিলাম কত? 9.09, 9.09, এটাই কিন্তু কিছুই না, 8 দিয়ে মাল্টিপ্লাই, তাহলে হচ্ছে 72.72, 72.72। হ্যাঁ, 3D ক্ষেত্রে একটু নিজের কল্পনা শক্তিকে বা একটু ভাবতে হয়, প্লাস ক্যালকুলেশনটা একটু বড় হয়, আর তার বেশি অঙ্ক কিন্তু অঙ্ক কঠিন নয় 3D ক্ষেত্রে। তাহলে অ্যান্সার পেলাম কি? অপশন নাম্বার সি। চলে আসবো নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 21-এ কি বলেছে? দ্য ভ্যালু অফ 1 প্লাস কট থিটা মাইনাস কোসেক থিটা ইন্টু 1 প্লাস কস থিটা প্লাস সাইন থিটা ইন্টু সেক থিটা, এটার ভ্যালু আমাকে বার করতে বলেছে। দেখো, এটা আমরা ভ্যালু পুট দিয়ে করব। থিটা ইজিক্যাল টু যদি আমি 30 ডিগ্রি পুট করি, দেখো তো এই আগে আগে অপশানে দেখতে হবে যে দুটো অপশান এক আসছে কিনা পুটিংয়ের ক্ষেত্রে, কিন্তু এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। সেক থিটা, সেক থিটা মানে কি? কস থিটার উল্টো কস 30, কস 30 মানে কত? √3/2, তাহলে সেক 30 হচ্ছে 2/√3 ইন্টু কোসেক 30 মানে কত? 2, তাহলে এটা কত আসছে? 4/√3। সাইন থিটা কস থিটা, সাইন 30 মান হাফ ইন্টু কস 30 মান হচ্ছে √3/2, তাহলে √3/4। একটা অপশন -2, একটা -2, তাহলে আমার অপশন নিয়ে পুরো প্রবলেম নেই। যদি থিটা ইকুয়াল 30 আমি পুট করি, আমার অপশন নিয়ে কোনো রকম কোনো প্রবলেম হবে না। তাহলে আমি থিটা ইকুয়াল 30 পুট করে অঙ্কটা কিন্তু ইজিলি করে ফেলতে পারবো। তো এবার দেখা যাক থিটা ইকুয়াল 30 পুট করা যাক। 1 প্লাস কট থিটা, কট 30 মান কত? √3 মাইনাস কোসেক 30, কোসেক 30 এখনই বলে এলাম 2 ইন্টু 1 প্লাস কস 30 √3/2 প্লাস সাইন 30 হাফ ইন্টু সেক 30, সেক 30 মানে কি? যে কস 30 উল্টো, অত হচ্ছে 2/√3, তাই তো? 2/√3, সেক 30 হচ্ছে কস 30, কস 30 উল্টো হচ্ছে 2/√3। তো দেখা যাক কত আসছে এখান থেকে? √3 মাইনাস 1 ইন্টু হাফ প্লাস 1 3/2, তাহলে বাই 2 করে নিলে উপরে আসবে 3 প্লাস √3/2 ইন্টু 2/√3, 2 ক্যান্সেল। দেখো √3 মাইনাস 1, এখান থেকে √3 কমন নাও, পড়ে থাকবে √3 প্লাস 1 ইন্টু 1/√3, √3 ক্যান্সেল, √3 মাইনাস 1 ইন্টু √3 প্লাস 1 মানে কত আসবে? 2, অ্যান্সার আসবে 2, অপশন নাম্বার বি। চলে আসবো নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 22-তে। A can complete 1/3 of a work in 10 days, B can do 3/5 of the same work in 24 days. একটা কাজ A 1/3 অংশ করে 10 ডেজে, B 3/5 পার্ট করে 24 ডেজে। দে ওয়ার্ক টুগেদার ফর 10 ডেজ, তারা 10 ডেজ একসাথে কাজ করলো। তার রিমেনিং ওয়ার্ক ওয়াজ কমপ্লিটেড বাই সি অ্যালোন ইন 15 ডেজ। রিমেনিং যে কাজটা সি একা, মানে 10 ডেজ এ এবং বি কাজ করার পরে যে রিমেনিং যে কাজটা পড়ে আছে সেটা সি একা করেছে 15 ডেজে। তাহলে বলছে ইন হাউ মেনি ডেজ ক্যান সি অ্যালোন ডু 2/3 অফ দ্য সেম ওয়ার্ক। তাহলে ওই কাজটা 2/3 টোটাল যে কাজটা তার 2/3 পার্ট সি একা কত দিনে করবে, এটা হচ্ছে কোয়েশ্চেন। দেখো এ আর বি এদের এফিসিয়েন্সি রেশিও নিয়ে নিই। এ যদি 1/3 করে 10 ডেজে, তাহলে এ টোটাল কাজটা কত দিনে করবে? 40 ডেজে। অবভিয়াসলি 1/3 যদি 10 ডেজে করে। বি যদি 3/5 করে 24 ডেজে, তাহলে টোটাল কাজটা কত করবে? 24/5/3 উল্টে যাবে 40 ডেজে। এ করবে 30 ডেজে, 1/3 যদি 10 ডেজে করে, এ করবে 30 ডেজে, বি করবে 40 ডেজে।
টোটাল ওয়ার্ক আমরা কি করি, টোটাল ওয়ার্ক বার করি। টোটাল এটা কি ডেজ টোটাল ওয়ার্কের কি করব 3 আর 40 30 আর 40 এলসিএম কত 120। তাহলে এদের এফিসিয়েন্সি রেশিও কত, এফিসিয়েন্সি কত হবে, এর এফিসিয়েন্সি কত হবে 120/30 মানে 4, আর বি এর এফিসিয়েন্সি হচ্ছে 3। তাহলে টোটাল ওয়ার্ক হচ্ছে 120 ইউনিট টোটাল ওয়ার্ক, এফিসিয়েন্সি হচ্ছে 4 আর এর এফিসিয়েন্সি 4, বি এর এফিসিয়েন্সি 3। এবার বলেছে এ এবং বি একসাথে 10 দিন কাজটা করেছে, তো এ এবং বি তাদের দুজনের টোটাল এফিসিয়েন্সি কত 7, 4 + 3 7। তারা যদি 10 দিন কাজটা করে তাহলে কত পার্ট কাজ করে নিয়েছে, 70 পার্ট কাজ করে নিয়েছে, 70 পার্ট। বাকি যে 120 থেকে 70 পার্ট যেটা বাকি 50 পার্ট 50 ইউনিট অংশ, এই কাজটা কি করেছে সি একা করেছে কত 15 ডেজে। তো সি যদি 15 ডেজে 50 ইউনিট করে, 15 ডেজে কত করেছে 50 ইউনিট, তাহলে সি এর একদিনে কতটা করতে পারে 50/15 ইউনিট, 50/15 ইউনিট, অর্থাৎ হচ্ছে সি একদিনে করবে 15/15 ইউনিট। কিন্তু কি বলেছে একদিনে এই কাজটা করে, কিন্তু এর অর্থাৎ সি এর যে এফিসিয়েন্সি কত, এফিসিয়েন্সি 10/3, সি এর এফিসিয়েন্সি কত 10/3। এবার কোয়েশ্চেন হচ্ছে যে সি টোটাল যে কাজটা টোটাল ওয়ার্ক কত 120 ইউনিট, এর 2/3 পার্ট, এর 2/3 পার্ট মানে কত 80 ইউনিট, 80 ইউনিট। এই 80 ইউনিট কাজটা সি কত দিনে করবে, সি যদি এফিসিয়েন্সি 10/3 হয়, টোটাল কাজ যদি 80 ইউনিট হয় বাই 10/3 মানে সি তাহলে কত দিনে করবে 24। আমরা কি জানি টোটাল ওয়ার্কে এফিসিয়েন্সি দিয়ে ভাগ করলে আমরা কিন্তু অ্যান্সার পেয়ে যাব 24 ডেজ, 24 ডেজ। অ্যান্সার হয়ে গেল আমাদের অপশান নাম্বার বি, যে সি কত দিনে কাজটা 2/3 পার্ট মানে করতে পারবে। বাস খুব ইজি অঙ্ক। চলে আসবো আমাদের নেক্সট কোয়েশ্চেন নাম্বার 23-তে। B and C together takes 33 and 1/3 more time as compared to the time taken by ABC working together to finish a piece of work। যে বলছে বি এবং সি, ABC যদি একটা কাজ একসাথে করে তাহলে যা টাইম লাগবে BC কাজটা করলে 33 and 1/3% টাইম বেশি লাগবে। C gets ₹700 out of the ₹1750, যে টোটাল যে পারিশ্রমিক যদি পাই 1750 ABC মিলে তার মধ্যে 700 পাচ্ছে BC একা। তাহলে ইন হাউ মেনি ডেজ সি অ্যালোন উইল ফিনিশ দ্য ওয়ার্ক ইফ ABC A এবং B টেক্স 24 ডেজ মোর দ্যান অল ওয়ার্কিং টুগেদার। সি একা কত দিনে কাজটা করবে যদি এ এবং বি মিলে সবাই মিলে যে কাজটা করে ABC তিনজন মিলে তার থেকে 24 দিন বেশি টাইমে AB কাজটা করবে, বা এবির বেশি লাগবে, ABC তিনজন মিলে কাজটা করলে যে দিনটা টাইমটা লাগবে এবির তার থেকে 24 দিন বেশি লাগবে। তো দেখো পুরোটাই এফিসিয়েন্সির উপর নির্ভর করবে। 33 and 1/3% মানে কত 1/3। তাহলে আমার কি বলেছে BC টুগেদার আর ABC, এটা কি বলেছে টাইম, তাহলে টাইম এখানে পাবো আমরা কি টাইমের রেশিও, অর্থাৎ ABC যদি টাইম লাগে 3 ইউনিট, BC লাগবে কত 3 + 1 4 ইউনিট, কেননা কি বলেছে 33 and 1/3 মোর টাইম অ্যাজ কম্পেয়ার টু টাইম টেকেন বাই ABC ওয়ার্কিং টুগেদার। এটা হলো টাইম রেশিও। এবার হচ্ছে সি, আমরা জানি যে যা মজুরি পাবে তার যে এফিসিয়েন্সি তার উপরে বা যতটা কাজ করছে তার উপরে। তাহলে সি আর ABC তিনজনের এফিসিয়েন্সি কীভাবে পাবো, এদের রেশিওটা কীভাবে পাবো, সি যদি সি পাচ্ছে কত 700, টোটাল যে মজুরি কত 1750, এদের কত পাবো এখান থেকে আমরা 7/5 4:5 কত আসবে 4:5। সি এবং ABC আমরা জানি যে যেটা মজুরি পাবে তার এফিসিয়েন্সি রেশিওতে একই রেশিওতে মজুরি পাবে। সি এবং ABC এদের রেশিও কত এলো, এফিসিয়েন্সি রেশিও 4:5, কিন্তু ABC রেশিও কত আছে 3, তাহলে আমাকে দুটো ইকুয়াল করতে হবে 5 আর 3কে, তাহলে 5 দিয়ে মাল্টিপ্লাই করো
15, এটা কি হবে 3 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, তাহলে 12:15। এতদূর ঠিক আছে। এবার কি বলেছে যে in how many days C alone will finish the work if AB takes 24 days more than all working together। এবি এবং এবি টাইমটা বেশি নিচ্ছে 24 ডেজ টোটাল কাজটা করার জন্য, কার থেকে? এবিসি তিনজনের মিলের থেকে। তো দেখো এবি আর এবিসি এদের এফিসিয়েন্সি রেশিওটা দেখা যাক। এবি রেশিও কত? যদি সি এর রেশিও 12 হয়, তাহলে টোটাল রেশিও যদি এবিসি 15 হয়, তাহলে সি এর রেশিও কত? নিশ্চয় এবি রেশিও কত? 3। সি এর একার রেশিও হচ্ছে 4:5। তাহলে ক্যালকুলেশনে ভুল আছে একটুখানি, আমি ঠিক করে দিই। এটা 250 হলো 4:10, মানে হচ্ছে 2:5, 2:5। তো এখানে 3 আর 5 কি ক্যালকুলেট করতে গেলে একই করতে গেলে 5 দিয়ে মাল্টিপ্লাই, একে 3 দিয়ে মাল্টিপ্লাই, তাহলে হচ্ছে 6:15, 6:15। তাহলে সি এর এফিসিয়েন্সি যদি 6 হয় আর এবিসি যদি একসাথে 15 হয়, তাহলে এবির এফিসিয়েন্সি কত? 9 ইউনিট। সি 15 - 6, এবিসি টোটাল এফিসিয়েন্সি কত? 15 ইউনিট। এফিসিয়েন্সি যে রেশিও থাকে তাদের টাইম রেশিও তার রিভার্সে হয়, তাই তো? এফিসিয়েন্সি যা রেশিও থাকবে টাইম রেশিও রিভার্সে হবে। এবিসি যদি 15 ডেজ লাগে, এবিসির লাগবে 9 ডেজ। এবি যদি 15 ইউনিট টাইম লাগে, এবিসির লাগবে 9 ইউনিট। এটার ডিফারেন্স কত? এটার ডিফারেন্স হচ্ছে 6 ইউনিট। এটা মানে কি বলেছে? 24। 6 ইউনিট মানে বলেছে 24। তাহলে এবিসি যদি একসঙ্গে কাজটা করতো, টাইম লাগতো কত? 9 × 24, বা 9 × 20 মানে 6 ইউনিট মানে 24, 1 ইউনিট মানে 4। এবিসি যদি একসাথে কাজটা করতো, টাইম কত লাগতো? 9 × 4, 9 × 4, 36 ডেজ লাগতো। কিন্তু আমার প্রশ্নটা তা করেনি, আমাকে বলেছে সি এর কতদিন টাইম লাগবে এই কাজটা। এবিসি তার টাইম লাগে 9 × 4, এবিসির এফিসিয়েন্সি কত? 15 ইউনিট। তাহলে টোটাল ওয়ার্ক কত? × 15। কিন্তু সি এর এফিসিয়েন্সি কত? সি এর এফিসিয়েন্সি হচ্ছে 6। তাহলে আমরা ক্যালকুলেশনগুলো কত পাবো? 90 ডেজ। কত পেলাম? 90 ডেজ। অর্থাৎ সি এর টাইম লাগবে 90 ডেজ। অ্যান্সার হলো অপশন নাম্বার বি। অঙ্কটা একটু বড় ক্যালকুলেটিভ, কিন্তু টাইম বেশিক্ষণ লাগবে না, একটু ঠান্ডা মাথায় করতে পারলে। যে আমরা বিসি এবিসি প্রথমে রেশিও বার করলাম এফিসিয়েন্সির, সি এবং এবিসির এফিসিয়েন্সি আমরা বার করে নিলাম। সেখান থেকে এবি এবং এবিসির এফিসিয়েন্সি রেশিও বার করলাম। এফিসিয়েন্সি রেশিও যা হয় টাইম রেশিও তার রিভার্সে থাকে। তাহলে সেখান থেকে আমরা যে আমাদের বলে দিই যে 24 ডেজ এবির বেশি লাগছে এবিসি একসাথে থেকে, সেখান থেকে আমরা কিন্তু এবিসি টোটাল কত টাইম লাগবে সেটা বার করে নিলাম। এবিসি টোটাল কত টাইম লাগবে? 36 ডেজ। এবিসি রেশিও কত? 15 ইউনিট। টোটাল ওয়ার্কটা কত? 36 × 15। এবার সেখান থেকে সি এর রেশিও দিয়ে ভাগ করে আমরা কত অ্যান্সার পেলাম? 90 ডেজ। চলে আসবো নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 24-এ। ইন দ্য গিভেন ট্রায়াঙ্গেল PQR, S and T are 2 points on sin PQ। একটা ট্রায়াঙ্গেল যেটা আঁকতে হবে, এরকম একটা ট্রায়াঙ্গেল আছে। ট্রায়াঙ্গেলটা কি নাম বলেছে? PQR। কোয়েশ্চেন বলেছে যে S and T are 2 points on side PQ। PQ এর উপরে এরকম জায়গাটা S পয়েন্ট আছে, এবং T পয়েন্ট কার উপরে আছে? PR। PR এর উপরে T পয়েন্ট আছে। এদের কোয়েশ্চেন হচ্ছে PS আর SQ 3:4। PS এবং SQ এর রেশিও হচ্ছে 3:4, অ্যান্ড PT/TR হচ্ছে 6:5। এটার রেশিও হচ্ছে 6:5। কোয়েশ্চেন কি বলেছে? যে ইফ এরিয়া অফ STQR, এই পোর্শনটার এরিয়া STQR, এই কোয়াড্রিলেটারের এরিয়া যদি 177 সেন্টিমিটার স্কোয়ার হয়, তাহলে PQR টোটালটার এরিয়া কত? তাহলে আমি এই এরিয়ার সঙ্গে যদি টোটাল PQR এর এরিয়া রেশিও বার করতে পারি, অঙ্কটা কিন্তু হয়ে যাবে। তো দেখো, যদি আমরা প্রথমে কথা বলি PST, ট্রায়াঙ্গেল PST ছোট ট্রায়াঙ্গেলটা, এবং টোটাল ট্রায়াঙ্গেল PQR, এদের রেশিও বার করি। আমি আগের সেটে কিন্তু বার করে বুঝিয়েছি যে এইভাবে কীভাবে রেশিওটা বার করতে হয়, তাই আমি আর থিওরেমে যাচ্ছি না। তাহলে কত? 3 × 6। PQ কত? 3 + 4 7 ইউনিট।
বি আর কত 6 + 5 11 ইউনিট, অর্থাৎ এলো কত 18/77, 18/77, অর্থাৎ যদি এইটা 18 হয়, টোটাল যদি 77 হয়, বাকিটা কত থাকবে 77 থেকে 18 বাদ, কত আসবে 59। এই যে ট্রায়াঙ্গেল SQRT, কোয়াড্রিল্যাটারাল SQRT, এর এরিয়া কত এলো রেশিও অনুযায়ী, রেশিওতে 59 ইউনিট স্কোয়ার, 59 ইউনিট স্কোয়ার। তাহলে এর এরিয়া বলে দিয়েছে কত 177, কত টাইমস 59-এর 3 টাইমস, তাহলে আমাকে PQRেরও 3 টাইমস হবে। PQRের কত পেয়েছি আমরা 77, আমাকে বলেছে PQRে কত পেয়েছি 77, 77 আমরা কী পাবো 3 টাইমস, কত আসবে 231 সেন্টিমিটার স্কোয়ার, 231 সেন্টিমিটার স্কোয়ার। অ্যান্সার হয়ে গেলো অপশান নাম্বার বি। ইজি, খুব ইজি অঙ্ক। চলে আসবো নেক্সট কোয়েশ্চেন, আজকে শেষ কোয়েশ্চেন সেটের। কোয়েশ্চেন নাম্বার 25-এ ফাইন্ড দ্য রিমাইন্ডার 68^998 + 1/69, অর্থাৎ 68^998 + 1 কে যদি 69 দিয়ে ডিভাইড করা হয়, এর রিমাইন্ডার কতটা বার করতে হবে। তো দেখো 68^998, এটাকে আমরা লিখতে পারি 68^998, এটাকে আমরা লিখতে পারি 69 - 1^998। সিলেকশন পোস্টের যে সেটটা আমি করিয়েছি, সেখানে কিন্তু এই রুলসটা আমি তোমাদেরকে বুঝিয়েছি, তাই রুলসে আমি আর যাচ্ছি না। এটাকে যদি আমি শুধু এই পোর্শনটার কথা ভাবি, 68^998কে যদি 69 দিয়ে ডিভাইড করা হয়, এখান থেকে কত আসবে -1, রিমাইন্ডার কি আসবে, রিমাইন্ডার আসবে -1^998, কারণ 69 তো কেটে যাবে হিসাব মতো, যে থিওরাম অনুযায়ী, তাহলে -1^998, তাহলে এখানে কি আছে ইভেন নাম্বার, তাহলে ইভেন নাম্বার থাকার জন্য এটা কী হয়ে গেল +1 হয়ে গেল, +1। তাহলে এই যে পোর্শনটুকুর জন্য রিমাইন্ডার পেলাম +1, তাহলে 68^998 + 1কে টোটাল নিচে পেয়ে গেলেন +1, যদি 69 দিয়ে ডিভাইড করা হয়, তাহলে রিমাইন্ডার কী পাচ্ছি, ফার্স্টের ক্ষেত্রে রিমাইন্ডার পেলাম 1 + 1/69 মানে রিমাইন্ডার 1, তাহলে টোটাল রিমাইন্ডার পেলাম কি 2, এটা হয়ে গেলো অ্যান্সার। রিমাইন্ডার পেলাম 2, অ্যান্সার হয়ে গেলো অপশান নাম্বার বি। ডিয়ার স্টুডেন্টস, এই ছিল আমাদের মিক্স সেট 5-এর 25টা কোয়েশ্চেন নিয়ে ডিসকাশন। তো এই সেটের যে কোয়েশ্চেনের পিডিএফগুলো আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে তোমরা পেয়ে যাবে। আজকের মতো এই পর্যন্তই, থ্যাংক ইউ।